আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে আবরার ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরও যে আপনি স্টুডিওতে এসছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে যে অনেক দিন পর আমার সৌভাগ্য যে স্টুডিওতে এসে ঘটনা বলার সুযোগ পাচ্ছি। তো রাসেল ভাই, আমি ফার্স্টে আমার বনানীর ঘটনাটা থেকে শুরু করি। বনানীতে যেটা, সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন আত্মীয় বাড়ি, এবং সৌভাগ্যবশত তো ওই সময়টার ওই টোটাল ঘটনার ফ্রেমটার কোনো একটা সেগমেন্টে আমিও ছিলাম উপস্থিত। তো বিষয়টা হচ্ছে এরকম, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা তো সবাই তো বেশিরভাগই নিজের বাসাতেই ছিলাম। পাশাপাশি আমার যেটা হয়েছিল যে আমরা বেশ কিছু মানুষ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে প্রায় সময় দেখা যেত ১ সপ্তাহ বা ১.৫ সপ্তাহ একসাথে থাকতাম একই বাসার ভিতরে। তো এরকমই একটা সময় আমরা ছিলাম। এই সময় যে বাসাটায় যে ঘটনাটা, সেটা হচ্ছে এই বাসাটার একটা পুরনো কিছু ইতিহাস আছে। তার ভিতরে একটা হচ্ছে যে ওই বাসাতে এর আগেও বাসার যে ভদ্রমহিলা আছেন, যে মুরুব্বি, উনি একসময় পজেসড হয়েছিলেন। সেটা এর আগে অনেকভাবেই এটাকে হ্যান্ডেল করা হয়েছিল। ইসলামিক কায়দাতে যেভাবে আপনার ছাড়ানো হয়, জিন ছাড়ানো হয়, সেটা ছাড়ানো হয়েছিল। এবং ওখানে রিসেন্টলি যেটা গত ২ মাস আগের ঘটনা, সেটা হচ্ছে যে আমরা কোনো এক রাতে ওখানে ডিনার করছি। ডিনার টেবিলে আমরা ৭-৮ জন একসাথে। হঠাৎ করে আমরা কিন্তু কোনো রকম প্যারানরমাল কোনো এনভায়রনমেন্ট এমন কিছু ফিল করছিলাম না। হঠাৎ করে মেইন দরজায় ২টা লক দেওয়া, আপনার সিকিউরিটি লক, এবং দুটাই লক করা অবস্থায় হঠাৎ করে মেইন দরজা ধাপাস করে খুলে গেল এবং ধাপাস করে বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে কেউ একজন আসছে হয়তো, বা বাইরে থেকে তালা খুলে। তা আমরা বাসার সবাই কিন্তু বাসার ভিতরে, নতুন করে কেউ কারো আসার কথা না। তো ওই সময়টা একজন গিয়ে চেক করল, দেখল যে দরজা লক করাই আছে। কিন্তু কিভাবে খুলল, কিভাবে বন্ধ হলো, কেউ বুঝল না। এর ভিতরে বাসার বড় মেয়ে, যে সে একদিন রাতের বেলা একা একা ডিনার করছিল, তার পায়ে হঠাৎ করে কেউ একজন টাচ করছে, আপনার ডাইনিং টেবিলের নিচে কেউ একজন টাচ করছে। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে কেউ নেই। ঠিক আছে, কোনো বাচ্চাও ওই সময় জেগেছিল না, এত গভীর রাতের পরে। তো এই সময়টা এরকম একটা ফিল। এর পরের যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে বেডরুমে, বাড়ির যে বড় মেয়ে যে রুমটায় থাকেন, সেই রুমটাতে সে ওয়াশরুমে যাচ্ছে, তার রুমের দরজাটা লক করা, রুমে ঢোকার যে দরজাটা, সেটা হঠাৎ করে খুলে গেল এবং ধাবাস করে বন্ধ করল। লক থাকা অবস্থায় দরজা খুলছে, বন্ধ হচ্ছে। এটা মেইন ডোরেও হয়েছে, ইভেন ইয়েতেও হয়েছে। আপনারা কি এই সময় এই ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন এরকম? প্রথম দিকে আমরা এটা কোইন্সিডেন্স মনে করছিলাম, কিন্তু পরে যখন এরকম একের পর এক ঘটনা ঘটতেই থাকলো, এর ভিতরে একজন হুজুরের শরণাপন্ন হলাম আমরা। তো এক হুজুর আসলেন, সাথে একজন তুলা রাশির জাতককে নিয়ে আসলেন, এবং বাড়ির ড্রয়িং রুমে বসে উনি ওনার রিচুয়ালগুলা করার পরে ওই তুলা রাশির যে জাতক যাকে নিয়ে এসছে, তার উপরে সেই জিনটা এসে ভর করল। এবং জিনটার পরে যে স্টেটমেন্টটা সে দিল, যে সে এখানে প্রায়ই আসা যাওয়ার ভিতর আছে, এবং সে ইসলামিক কায়দাকানুন সে পছন্দ, কিন্তু এই বাড়িতে একটু নামাজ কালাম কম হচ্ছে। এবং বাড়ির যে কর্তা, তাকে সে শাসিয়ে বলল যে তুই নামাজ পড়া বন্ধ করছিস কেন, তাহাজ্জুদের নামাজ কেন পড়ছিস না। বাড়ির মালিক যিনি, তিনি যে নামাজ পড়েন না, এই ইনফরমেশন তার কাছে কিভাবে গেল? এইটা ভেরি বিগ কোইন্সিডেন্স আসলে। সেই যে যার উপর ভর করেছে, সে তো জানার কথাই না, পাশাপাশি তার মুখ দিয়ে জিন কথা বলছে। এবং এইটা যেটা আমরা পরে তাকে কথা দিতে হয়েছে যে সবাই নামাজ পড়বে, বাড়িতে যারাই থাকবে নামাজ রেগুলারলি পড়বে। এবং আজকে পর্যন্ত বাড়ির কর্তা, সে ডেফিনেটলি এখন তাহাজ্জুদ পড়েন। উনি অনেক আগেও ছোটবেলা থেকে, অনেক অল্প বয়স থেকেই তাহাজ্জুদ পড়ে আসেন। তো যাই হোক, এরপরে সে আরও কিছু কন্ডিশন দেয়, এবং পরে বলে যে তোমাদের এটা আমি আলামত দেখাই দিয়ে গেলাম, তোমরা এরকম করো না, তোমরা সোজা কথা নামাজ কালাম মেনটেন করবা সব সময়। এই মেসেজ ছিল, এবং প্রায় আধা ঘন্টার মতো সে ভর করেছিল তার উপরে। এর আরও অনেক কথা হয়েছে। একটা সার্টেন টাইমে তাকে ছেড়ে দিল যখন, তখন সে অনেকটা বেহুশ হয়নি সেই ভদ্রলোকটা। আমরা যখন যেটা চোখে দেখলাম যে সে অনেকটা উইক হয়ে অনেকক্ষণ পড়েছিল। তারপর আস্তে আস্তে একটু হেলতে দুলতে, খুব টালমাটাল অবস্থায় এটে পরে ওয়াশরুমে গেল মাথায় পানি টানি দিলে। তারপর এরপর থেকে আজকে পর্যন্ত আর কি এই কোনো আর আলামত পাওয়া যায়নি। এই যে আপনি পুরো প্রক্রিয়াটা দেখলেন, এই পুরো প্রক্রিয়া দেখার পরে আপনার কি মনে হয়, যা হয়েছে তা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আসলে? এখন আমরা যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, তা আমাদের ধর্ম যেটা ইসলাম ধর্মে তো বলে যে যদি মুসলমান হয়ে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি জিনে বিশ্বাস করেন। তো একটা জিন একটা মানুষকে আসর করতেই পারে, এবং ডেফিনেটলি দোয়া কালামের মাধ্যমে তাদেরকে হাজির করা হয়। তো এটা ডেফিনেটলি ইজ রাইট, এটা কোনো বিশ্বাসযোগ্য অবশ্যই। আপনি মাওয়া ঘাটের সম্পর্কে কিছু কথা বলছিলেন, এটা কি বলেন তো একটু? মাওয়া ঘাট
খুবই মানে মজার একটা ব্যাপার যে আমি আসলে ভাবতেও পারিনি যে আসলে আগ্রহটা ছিল এইরকম। মাওয়াঘাটে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ঠিক শুরুর দিকে এটা উদ্বোধন করা হয়। ভেরি নিউলি, যেটা 4 লেন, এবং আগে যে মাওয়াঘাটে আমাদের ঢাকা থেকে যেতে লাগতো হচ্ছে ১.৫-২ ঘন্টা, সেখানে এখন সময় লাগে হচ্ছে সব মিলে 30 মিনিটসের ভিতরে পৌঁছে যাওয়া যায়। খুবই শর্ট টাইম এবং খুব হাই স্পিডে গাড়িগুলো চলে। ইটস লাইক 120 এরকম স্পিডে চলে। তো মাওয়াঘাটের যে আপনার যাওয়ার রাস্তাটা, যে এক্সপ্রেস হাইওয়েটা, এইটার সম্বন্ধে আসলে কোনো যে প্যারানরমাল অ্যাক্টিভিটি ওখানে থাকতে পারে এটা মাথায় আমার ছিলও না, বা আমি চিন্তাও করিনি। করিনি যে এরকম কিছু এক্সপেরিয়েন্স করব। তো কোনো যেদিন উদ্বোধন হয় তার পরের দিন রাতে আমরা কিছু বন্ধুবান্ধব মিলে আমরা মাউন্ট ঘাটে যাই এবং যাওয়ার সময় আমরা ওখানে গিয়ে ওখানে ইলিশ মাছ খেয়ে যখন ব্যাক করছি রাত্রে আনুমানিক 2:30-3টার সময়। তো আমি ফার্স্ট যেটা আমার যে ঘটনাটা সেটা খুবই স্বাভাবিক। এটা আসলে আমি বলবো না যে খুব মানে রোমহর্ষক কিছু ওরকম ফিল করিনি। বাট ওটা থেকে আমার কিউরিওসিটি শুরু এবং এটা নিয়ে আর অনেকের সাথে কথাবার্তা শুরু। তো যেটা হয় যে আমি যখন ব্যাক করছিলাম আই ওয়াজ ড্রাইভিং। তো আমার গাড়িটার সামনে দিয়ে মানে বেশ কিছু রাস্তা আসার পরে এটা ওখানে একটা এলাকা আছে কুচ্চামারা ব্রিজ বলে, তার বেশ আগে আসার সময় আসার পথে হঠাৎ করে মনে হলো মানে খুব ফাস্ট একটা কুকুর সম্ভবত আমার সামনে দিয়ে দৌড় দিল। আমার গাড়ির তখন স্পিড 120-এর কাছাকাছি, 100 থেকে 120-এর ভিতরে এরকম। ওই সিচুয়েশনে একটা কুকুর দৌড় দিল, কিন্তু ওই কুকুরটা আনুমানিক 10 গজ দৌড় দিয়ে এত স্পিডে, গাড়ির সামনে কোনো কুকুর যদি দৌড় দেয় 10 গজ সামনে দিয়ে, তখন কিন্তু ডেফিনেটলি আপনি ওটাকে হিট করবেনই। আমি কিছু হিট করিনি এবং আমি বাম ডানে তাকিয়েও কোনো কিছু, ইভেন মিরার দিয়েও আমি কোনো কিছু দেখতে পাইনি। কিচ্ছু নেই, একটা ফ্ল্যাশের মতো অনেকটা মনে হয়েছে ব্যাপারটা। তো এই বিষয়টা ওখানে ঘটে গেল। এরপরে আমি যখন একদিন মিরপুরে আমাদের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে একজন ভদ্রলোক আছে যে অনেকগুলা উবার ভাড়া দেয়, উবারে গাড়ি প্লাস রেন্টেকারে গাড়ি ভাড়া দেয়। তো নিচে দাঁড়িয়ে ওই ভদ্রলোককে একটা কথা, এই ঘটনাটা বলতেছিলাম যে মাওয়াঘাটের রাস্তাটা সুন্দর, বাট এরকম একদিন ফিল করছি যে দৌড় দেয়। বলে, ভাই ওখানে কুকুর দৌড় দিবে কোথা দিয়ে? আপনার বাম দিক দিয়েও ব্যারিকেড, ডান মাঝখানেও ডিভাইডার, ওই সাইডেও ব্যারিকেড, ওখানে কিছু ওঠার কোনো সুযোগ নেই। তবে আমার ড্রাইভার মিলন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছে, ওকে ওখানেই মিলন ছিল, দাঁড়ানো ছিল বাসের নিচে, ওকে ডাক দিল মিলনকে, বলো তুমি কি এক্সপিরিয়েন্স করছো ভাইকে বলো। তো মিলন আমাকে বলতেছে যে আমি মাওয়াঘাট থেকে ফেরত আসতেছি, সামনে কিছু একটা আমি বুঝতে পারি, অবয়বটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি, হঠাৎ সামনে চলে আসলো, আমি গাড়ি হিট করলাম, আমি মেরে দিলাম অবয়বটাকে। তো এরপর আমি গাড়িটা পার্ক করলাম, যে আমি কি মানুষ মারলাম নাকি কিছু, এরকম মনে হলো যে মানুষের মতো কিছু। সে গাড়িটা পার্ক করে সাইড করে দেখলো তার গাড়ির সামনে যে প্লাস্টিক বাম্পারটা আছে সেটা ফেটে গেছে, অলরেডি ডেন্ট হয়ে গেছে একটা পয়েন্টে কর্নার সাইডে, এবং পিছনে কোনো মানুষও পড়ে নেই, কোনো জন্তু জানোয়ার কিছুই পড়ে নেই, ঠিক আছে, বাট তার গাড়ি অলরেডি ডেন্টেড। তো মাওয়াঘাটের এই ঘটনাটা প্রথম শুনলাম। এর পরে এই সিমিলার ঘটনা আমি আরও 2-3 জনের কাছ থেকে শুনছি, যে ওই রাস্তাটায়, এই যে মাওয়াঘাটে যাওয়ার রাস্তা যেটা, এখানে প্রায়ই এরকম ঘটনা হচ্ছে। ইভেন মানুষও দেখতে পায়, মানুষও হিট করে ফেলে মানুষ। আমি ঠিক জানি না যেটা আসলে মাওয়াঘাটের রাস্তার প্রবলেম নাকি এই যে ইলিশ খেয়ে ফেরার প্রবলেম হতে পারে। এরকম সিমিলার আরেকটা যে আত্মীয় বাড়ির কথা বলছিলাম, এটা মাছ রিলেটেডই। সেটা হচ্ছে যে মিরপুরে কোনো একটা আমার আত্মীয় বাড়িতে রিসেন্টলি গত ৩ সপ্তাহ আগে থেকে ঘটনা ঘটা শুরু হয়েছে। আজকে অবধি ঘটনা চলছে এবং তারা আগামী ১ তারিখে বাসাটা ছেড়ে দিচ্ছে, আরেক বাসা অন্যত্র চলে যাচ্ছে এই কারণে, এবং এটা মাছ রিলেটেড দিয়েই শুরু। সেটা হচ্ছে মিরপুরে ১ নম্বরে ওই সাইডে একটা এলাকার নামটা আমি ঠিক বলবো না পার্টিকুলারলি। তো ওখানে আমার এক আত্মীয়, তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তার মেয়ে, একটা বাচ্চা মেয়ে, এই ৮-১০ বছর বয়স, তারা থাকেন একটা বাসা ভাড়া করে ৪-৫ তলার উপরে। তো রাতেবেলা ওদিন মাছ রান্না হয়েছিল তাদের বাসায়, এই ৩ সপ্তাহ আগের ঘটনা। তার মাছ রান্না করেছিল। তো ওই যে আপা, তার ওই মাছটা রান্না করার পর ফ্রিজ থেকে বের করে রান্না করেছে। তো পরে একটু স্মেল মনে হয়েছে তাদের। তো রাত্রেবেলা আর ওইটা ডাস্টবিনে ফেলেনি। ওটা করেছে, পাশেই হচ্ছে নিচে একটা ছাদ আছে, ৩ তলা বাড়ির ছাদ। সে ছাদের উপর সে মাছটা ফেলে দিয়েছে, যে এটা হয়তোবা দিনের বেলা বা আপনার ভোরবেলা হয়তোবা পাখি-টাখি এসে খেয়ে ফেলবে, ওই জন্য উনি ফেলে দিয়েছে। এর পরে তার পরের রাত্রের থেকেই তাদের বাসায় ঘটনা ঘটা শুরু। সেটা হচ্ছে প্রায় সময় ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি শোনে, বা ওয়াশরুমে অনেক সময় দেখে যে কল ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ঘটনা, তার পরের দিনের যে সন্ধ্যাবেলা, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে সবাই তো প্রায়ও হোম অফিস করেন। তো এই ভাইজান, যে ওই বাসার যে কর্তা, উনিও হোম অফিসই করছেন বর্তমানে। উনি টিভি রুমে বসে, তার মেয়ে পাশে বসে, দুজন মোবাইল টিপছেন এবং টিভি চলছে। এই মুহূর্তে হঠাৎ করে সে ফিল করল তার মেয়ে তাকে বারবার লাথি দিচ্ছে। তার ডান সাইডে তার মেয়ে বসা, সে তাকে লাথি দিচ্ছে পায়ের উপরে। সে কেঁপে গেছে যে এটা কেমন বেয়াদবি। তখন তো মেয়েকে বলছে, তুমি এটা কি করতেছো, তুমি আমাকে লাথি দিচ্ছ কেন?
তার মেয়ে তার দিকে তাকিয়ে মানে হতবাক একটা ভাব যে এটা কি বলল বাবা, বাবা আমি কই তোমাকে লাথি দিলাম, বলে সত্যি দাওনি? না দেইনি। সে তো আশ্চর্য, তাহলে সে এরকম কেন ফিল করলো? অনেক সময় দেখা যায় যে ওই খাটের ওখানে পা দিয়েছে আলতো ছোঁয়া, আবার প্রায়ই দেখা যাচ্ছে যে মানে এখন পর্যন্ত ফিল করছে যে দেখা যাচ্ছে যে দরজা নক করছে, মানে রুমের বাসার ভিতর তারা তিনজনই একই রুমে আছে, দরজা নক করছে হয়তোবা কমন স্পেস থেকে, এইসব জিনিস তারা এক্সপিরিয়েন্স করছে। এর ভিতর একজন হুজুরকে নিয়ে এসেছিলেন, ওই হুজুর বলল যে খুব কড়া জিন, এবং তোমরা যে মাছ ফেলেছিলা এটা থেকেই তার আবির্ভাব, সে আকর্ষণ হয়েই তোমাদের বাসায় আসছে, তোমাদের ফ্যামিলিটাকে পোজেস করে রেখেছে। এখন তোমরা বাসা যে ছেড়ে দিচ্ছ, আলটিমেটলি তোমরা যেখানেই যাও সে হয়তোবা তোমাদের সাথে চলে যাবে। সো এখান থেকে ছাড়া যাওয়া ভালো, তবে এখন পর্যন্ত কোনো ওয়ে আউট বের করতে পারেনি, এখনও ছাড়েনি, এখনও চলছে, এই ঘটনা এখনও চলমান। ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই। আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। ভাই, প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম নামশিক রিয়াজুর রহমান। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুর গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। ঘটনাটি ওনার নানি ওনাকে বলেছিলেন, আর নানি আবার পেয়েছিলেন নানার কাছ থেকে। নানার নাম দুলাল মল্লিক। ঘটনার সময়কাল ১০০ বছরের মতো হবে। এত আগের তখন কিন্তু দেশ ভাগ হয়নি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একই সাথে ছিল। তখন কিন্তু গ্রামগঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল মাটির। গাছপালা এত বেশি ছিল এই গ্রামে, মানে যেই গ্রামের ঘটনা বলছি ওই গ্রামে ঘরবাড়ি আছে কি নাই দূর থেকে বোঝাই যেত না। ঘটনাটি ঘটেছে ওনার নানার এক বন্ধুর মৃত্যুর সময়। নানার বন্ধুর নাম হচ্ছে রফিক। যাই হোক, ঘটনায় আসা যাক। যেদিন ঘটনা ঘটে ওই দিন সন্ধে হতে না হতেই রফিকের বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ নাড়ি পরীক্ষা করে বললেন রফিক আর এই দুনিয়াতে নেই। রফিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন, সবাইকে ভালোবাসতেন। হিন্দু মুসলিম বলে ওনার কাছে কোনো কথা ছিল না। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে বিপদের সহায়তা করাই ছিল ওনার হৃদয়ের একটা তৃপ্তি। কোনো মানুষ ওনার কাছে খাবার চেয়ে না খেয়ে ফেরত গেছে এমনটা খুব একটা শোনা যেত না। আর এমন একটা সময়ে এই রফিক মারা যান, ওই সময় ওনার ছেলে বাড়িতে নেই। ওনার স্ত্রী আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু ওনার ছেলে বাড়িতে নেই। ওনার ছেলে ব্যবসার কাজে নদীর ওপারে গেছেন। গ্রামের কয়েকজন মুরব্বী আসেন রফিকের বাড়িতে। তারা পরামর্শ দেন দ্রুত লাশকে দাফন করতে হবে। ইসলামিক রীতি অনুযায়ী লাশ দাফন দ্রুতই হওয়া উচিত। লাশ দাফন করার দায়িত্ব নিলেন ওই গ্রামেরই কয়েকজন যুবক। রফিক সাহেব যখন ইন্তেকাল করেন তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন হয়নি। রফিক সাহেবের ওসিয়ত ছিল নদীর ওই পাশে একটা গ্রাম রয়েছে, ওইখানে যেন তাকে দাফন করা হয়। উনি যখন মারা যাবেন এটা আগে থেকেই উনি ওসিয়ত করে গিয়েছিলেন। যেহেতু ওনার ওসিয়তের ব্যাপারটা ওনার পরিবারের সদস্যরা জানতেন, ওনার স্ত্রী জানতেন, অন্যান্যরা জানতেন, যার কারণে ওখানেই তাকে দাফন করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটার দূরত্ব, মানে যেই জায়গার কথা উনি বলেছিলেন ওনারই পূর্বপুরুষদের ভিটা ওখানে আর কি, ওই জায়গাটার দূরত্ব এই বাড়ি থেকে, মানে উনি যেখানে মারা গেছেন সেখান থেকে প্রায় ৮ কিলোমিটারের মতো হবে। এটাও সমস্যা না, সমস্যাটা শুরু হলো লাশটাকে গোসল করিয়ে জানাজা পড়ানোর পর হঠাৎ করে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করল। গ্রামের মানুষরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। লাশটাকে দাফন করার দায়িত্ব যে কয়েকজন যুবক নিয়েছিলেন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে এত রাত্রে লাশটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এদের মধ্যেও সবাই চলে গেল, রয়ে গেল মাত্র দুজন। এই দুজন যুবকের একজনের নাম জুলফিকার, আরেকজনের নাম হচ্ছে হাফিজুল। এই হাফিজুল এবং জুলফিকার তারা দুজন খুবই ভালো বন্ধু। এত ঝড় বৃষ্টির রাত্রে তারা কিভাবে নৌকা নিয়ে লাশটাকে পার করবেন, তারপরে আরও অনেকটা পথ যাবেন। এই অসময়ে রফিকের ছেলেও বাড়িতে নেই, তারা দুজন আসলে কিভাবে নিয়ে যাবেন এরকম চিন্তাভাবনা করছেন। হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির একজন মুরব্বী আসছেন। সেই মুরব্বীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তো এই মুরব্বীকে ওনারা অবশ্য চাচা বলে সম্বোধন করতেন। তো সেই মুরব্বী আসেন, এসে বলেন চল আমি তোমাদের সাথেই যাব। সেই দুই বন্ধু বলছেন দে চাচা তুমি কিভাবে যাবে আমাদের সাথে এত ঝড় বৃষ্টির রাত্রে। তখন সেই রশিদ মিয়া চাচা বলেন কেউ যেহেতু যাচ্ছে না কাউকে না কাউকে তো যেতেই হবে, তোমরা একা কি আর পারবা, আমি না হয় যাই, যতটুকু উপকারে লাগতে পারি লাগব। রফিক তো খুবই ভালো মানুষ ছিল, কত মানুষের উপকার করত, কারো লাশ এভাবে পড়ে থাকবে এটা তো হতে পারে না, চল আমি যাব।
যাই হোক, এই দুই বন্ধু আর কথা না বাড়িয়ে লাশটাকে ওনারা নৌকায় তোলেন। নৌকা দুইটা, একটা নৌকাতে জুলফিকার এবং হাফিজুল আর লাশ, আর আরেকটা নৌকা একটু ছোট, সেখানে দুইজন ওঠা যায় না। ওই নৌকাটায় উঠলেন সেই রশিদ মিয়া। লাশটাকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন দাফন করার উদ্দেশ্যে। নৌকাটা নদীর মাঝ বরাবর যখন আসে, তার আগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কমে এসেছিল, কিন্তু যখনই মাঝ বরাবর এসেছে তখন আরও জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করল। এত ঝড় যে নদীর যে ঢেউ ওঠা শুরু করল, সেই ঢেউয়ে চাচার নৌকা যে কোথায় গেছে এটা ওনারা আর দেখতে পেলেন না। জুলফিকার হাফিজুল চিন্তা করলেন যে এই চাচাকে নিয়ে আসলাম, নিশ্চয়ই নৌকা ডুবে গেছে, চাচার অবস্থা তো খারাপ। এক লাশ দাফন করতে এসে চাচা না লাশ হয়ে যায়। ওনারা এই চিন্তা করছেন, এর ভিতরে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজন, যে হাফিজুল, সে দেখে দূরে একটি বাসার দেখা যাচ্ছে। তখন হাফিজুল জুলফিকারকে বলে, জুলফিকার, ওই দেখ একটা বাসার মনে হচ্ছে না? জুলফিকার বলে যে তাহলে ওদিকে চল। তখন আবার হাফিজুল বলে যে এইখানে আমি তো কোনোদিন বাসার দেখি নাই, হঠাৎ করে বাসার এখানে, বিষয়টা কেমন লাগছে আমার কাছে। জুলফিকার বলে, আরে অত ভাবা লাগবে না রে, এই ঝড়, তারপর নদীর মাঝখানে আছি, কিছু দেখা যাচ্ছে না, তুই বলছিস যাবি না? আরে আমরা তো ঢেউয়ের কারণে দূরে সরে চলে আসছি, এমন জায়গায় আসছি এখানে হয়তোবা তুই খেয়াল করিস নেই, চল চল তাড়াতাড়ি চল। ওনারা ওই ঝড়ের মধ্যেই তাড়াতাড়ি করে নৌকা ওদিকে নিতে থাকেন। আল্লাহর রহমতে সহি সালামতে ওখানে নৌকা নিয়েও আসেন। তো নৌকাটাকে তীরে নিয়ে আসেন, লাশটাকে নৌকা থেকে তুলে নদীর পাড়ে তোলা হলো এবং ওই বাসারের নিচেও নিয়ে আসা হলো। দুই বন্ধু লাশটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তারা দেখছে যে আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নাই, একেবারে জনশূন্য। এই অন্ধকার রাত্রে তারা পথও হারিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখে তাদের পেছনের দিক থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে, এই জুলফিকার, এই হাফিজুল। তারা দুই বন্ধু এরকম ডাক শুনে হঠাৎ করে চমকে যায়, রীতিমতো ভয় পেয়ে গেছে। তারা খেয়াল করল ওই যে সেই রশিদ চাচা ডাকছে। তখন জুলফিকার বলে, আরে চাচা, তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি?" তখন চাচা বলে, আমি তোদের নৌকা দেখে এখানে চলে আসছি। চাচা আসাতে হাফিজুল কেমন যেন সন্তুষ্ট না। সে মনে মনে ভাবছে, এত অন্ধকারে সামনের মানুষকে দেখা যাচ্ছে না, আর উনি নৌকা চিনে চলে আসছেন। বিষয়টা কেমন অবাক করা ব্যাপার। হাফিজুল হঠাৎ করে দেখে চাচার চোখ দুটো কেমন যেন লাল দেখাচ্ছে। তখন হাফিজুল বলে, চাচা, তোমার চোখ দুটো এত লাল কেন? তখন চাচা বলে, আরে ঝড়ের পানি পড়ছে তো চোখে, এই জন্য মনে হয় একটু লাল দেখাচ্ছে, আর ঝড়ে কিছু ধুলাবালিও চোখে লাগছে, এই জন্য। জুলফিকার এতক্ষণে তেমন কিছু লক্ষ্য করছিল না, এবার তারও কিছু ভয় হতে লাগলো মনে। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ই তো চাচা আসছে, তাহলে ঝড়ের ভিতরে ধুলাবালি কিভাবে চাচার চোখে ঢুকল? চাচার তো ধুলাবালি চোখে ঢোকার কথা না, বৃষ্টিতে তো সব ধুলাবালি এখন কাদা হয়ে গেছে। নিশ্চয়ই চাচা কিছু লুকাচ্ছে। এই কারণে জুলফিকার একটু ভয় পাচ্ছিল। চাচা আবার বলে ওঠে, এই বাসারের ভিতর না দাঁড়িয়ে চল ভিতরের দিকে কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নদীর পাড়ে ভেজার থেকে একটু দূরে যাই, বড় কোনো গাছের নিচে বসি, তাতে কম ভিজব। তো জুলফিকার বলে, চল ভিতরে যাই। হাফিজ বলে, না চাচা, আমরা এখানেই ঠিক আছি। জুলফিকার বলে, আরে হাফিজুল, তুই খালি বেশি বুঝিস, চাচা তো ঠিকই বলছে, মুরব্বদের কথা শুনতে চল। তারা এখানে লাশটা রেখেই অন্যদিকে যেতে থাকে। জুলফিকারের কথায় হাফিজুলও যাওয়া শুরু করে। ওই চাচার পেছন পেছন বড় একটা বটগাছের নিচে গিয়ে তিনজন দাঁড়ায়। কিছুক্ষণ সময় কেটে যায়, চাচা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সময় হাফিজুল মনে মনে ভাবছে যে আচ্ছা, লাশটাকে যে নদীর পাড়ে রেখে এলাম, এই রাতের বেলা লাশটাকে যে কোনো যদি জীবজন্তু খাওয়া শুরু করে, শিয়াল টেনে নিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি জবাব দেব ওর পরিবারের কাছে? হঠাৎ করে এই দুইজনেই খেয়াল করল এই রশিদ চাচা তাদের কাছে নেই। হাফিজুল জিজ্ঞেস করে, এরে জুলফিকার, চাচা কোথায় রে? এখানেই তো ছিল, লোকটা কোথায় গেল? হাফিজুল বলে, আমার কাছে ব্যাপারটা সুবিধা লাগছে, তাড়াতাড়ি চল নদীর পাড়ে যাই। তারা দুই বন্ধু যখন তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে চাচা, রশিদ চাচা, সে আসলে চাচা নয়, এটা একটা ভয়ঙ্কর রাক্ষস জিন, মানুষ খেকো জিন। এই জিন লাশটার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময় দুই বন্ধু জোরে জোরে সূরা পড়তে থাকে এবং জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে।
নদীর ঢেউয়ে নৌকাটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যদিও বা নৌকাটা বাঁধা ছিল। যদি বাঁধা না থাকত, নৌকা যে কোথায় যেত তার ঠিক ঠিকানা ছিল না। তবে পাড় থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছিল। দড়িটা যত বড়, ঠিক ততটুকুই দূরে সরে গিয়েছিল। এখন দুই বন্ধু ওই নৌকার দিকে দৌড়াতে থাকে আর সূরা পড়তে থাকে। তারা কাছে গিয়ে দড়ি ধরে নৌকাটাকে আবার কাছে নিয়ে আসে। নৌকায় ওঠে, নৌকা বাইতে শুরু করে। তারা যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। নৌকা নিয়ে তারা কিছুটা যখন দূরে চলে আসে, তখন দূর থেকে সেই রাক্ষস জিনটা চিৎকার করে বলে ওঠে, আমি হচ্ছি কলিজা খেকো জিন। কলিজা আমার খুব ভালো লাগে। মরা মানুষের কলিজা ভালো লাগে, আর জোয়ান মানুষের কলিজা আরও বেশি ভালো লাগে। তোদের দুজনের কলিজা খাওয়ারও শখ ছিল রে, বেঁচে গেলি। এইটার কলিজা খেয়েই তোদের দুটাকে ধরতাম। এই কথা শোনার পর এই জুলফিকার এবং হাফিজুল আরও জোরে জোরে সূরা পড়তে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলতে থাকে। কোনো একটা পর্যায়ে তারা নৌকার মধ্যেই বেহুশ হয়ে পড়ে। ততক্ষণ অবশ্য ঝড় কমে এসেছিল। তাদের যখন হুঁশ ফেরে, তখন তারা দেখে তারা নিজেদের বাড়িতেই শুয়ে আছে। তারা বলে যে আমরা কিভাবে এলাম? তখন সবাই বলে যে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, আর নৌকার ভিতরে তারা দুজন বেহুশ হয়ে পড়ে আছে। সেই জেলেরাই চিনতে পেরে ওদেরকে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তখন তারা পুরো ঘটনাটা খুলে বলে, আর ওই চাচার নাম বলে যে সেই চাচা কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর সেই চাচার বাড়িতে যাওয়া হলো। গিয়ে দেখা গেল ওই চাচার 1 মাস আগে পা ভেঙে গিয়েছিল। গ্রামের কিছু টোটকা চিকিৎসা নিয়েই সে বাড়িতে শুয়ে আছে। সে বাড়ির বাইরে খুব একটা যেতেই পারে না। তাহলে কে গিয়েছিল তাদের সাথে? গ্রামের ইমাম সাহেবের কাছে বিষয়টা যখন বলা হয়, তখন ইমাম সাহেব বলেন যে ভয়ঙ্কর এক দুষ্টু জিনের খপ্পরে তারা পড়েছিল। তো যাই হোক, সকাল হতে না হতেই যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায়, আবার সেই লাশটা খোঁজার জন্য সকলে রওনা হয়ে যায়। গিয়ে দেখা যায় সত্যি ওখানে একটা বাদশার রয়েছে। ওই বাদশারটা মূল জায়গার থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে লাশটা পড়ে আছে। লাশটা অবিকৃত থাকলেও শুধু বুক ফেরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে, আর সব কিছু ঠিকঠাক আছে। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করা হয়নি। এরপর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী লাশটাকে আবার পুনরায় নিয়ে আসা হয়। এর মধ্যে তার যে ছেলে, যে রফিক সাহেবের ছেলে, সেও চলে আসছে। তারপর লাশটাকে পুনরায় গোসল করিয়ে জানাজা দিয়ে এরপরে রফিক সাহেবের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় আবার নিয়ে যাওয়া হয়। যেখানে তার সমাহিত হওয়ার শেষ ইচ্ছা ছিল, সেখানেই তাকে দাফন করা হয়। এই ঘটনার পর থেকে নাকি এখন পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যার পর কখনোই আর লাশ দাফন করা হয় না, সকালবেলা হয়। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার, আমি আরিফুল ইসলাম। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, ঘটনাটি ঠিক শ্মশানকে কেন্দ্র করে ঘটা। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে দিলীপ। আসলে তার রিয়েল নাম সে আসলে বলতে চায় না, তো তার ধরে নাও যে একটা ছদ্মনাম দিলীপ। তো দিলীপ উনি হচ্ছে পেশায় একজন জেলে, উনি সনাতন ধর্মেরই একজন মানুষ। তো পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি এবং কথা বলে ওনার থেকে আমি ঘটনাটি কালেক্ট করি। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে, আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলে যাই ঘটনায় প্লিজ। উনি যেভাবে বলেছে সেটা হচ্ছে যে উনি হচ্ছে পেশাগত কারণে উনি পেশায় জেলে, তো হচ্ছে জাল টানার কাজে ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন হচ্ছে অমাবস্যার রাতের ঘটনা আসলে। তো উনি হচ্ছে তার আগের দিন একটি কাজ পায় যশোর জেলার কোনো একটি প্রজেক্টে, মাছের প্রজেক্টে জাল টানার। তো তার কাজটি হচ্ছে যে সেখানে গিয়ে সে জাল টানবে এবং মাছ ধরে মালিকপক্ষকে বুঝে দেবে, এবং মালিকপক্ষ সেই মাছগুলো খুলনার রূপসা ঘাটে বিক্রির উদ্দেশ্যে রাতে পাঠাবে। তো রীতিমতো উনি এবং উনার সাথে যে কাজ করে কয়েকজন সহকর্মী পাশের গ্রাম রূপদিয়াতে থাকে। তো সেখান থেকে তারা ডিসিশন নেয় যে পরবর্তী দিন দুপুর 12টা নাগাদ সেই প্রজেক্টে যাবে জাল টানতে। তো ঘটনাটি হচ্ছে যে তারা যে টাইমে যাবে, তাদের গ্রামের ওখান থেকে যেই স্পটটি আসলে যেখানে সে কাজ করতে যাবে, তার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে সাইকেল যোগে যেতে হয় 2 থেকে 3 ঘন্টা লাগে। 2 থেকে 3 ঘন্টা লাগে। আর সেই সময় আপনারা অনেকেই জানেন যে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটি। তো আপনারা মোটামুটি হয়তো অনেকেই জানেন যে সে সময় সাইকেলই ছিল একমাত্র নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম। তো সাইকেল নিয়ে তারা হচ্ছে ডিসিশন নেয় যে পরের দিন তারা সেই প্রজেক্টে জাল টানতে যাবে সাইকেল নিয়ে। তো যেইভাবে সেই কাজ, তারা হচ্ছে তার সহকর্মীদেরকে নিয়ে পরের দিন সেখানে তারা তার সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় আসলে কাজ করতে।
তো তার সাথে সহকর্মীদের সাথে একটা আলোচনা করে যে তারা দুপুরের খাবারটা সেই স্থানে পৌঁছে খেয়ে নিবে এবং তাদের খাওয়া দাওয়া শেষে তারা হচ্ছে জাল টানার কাজটি করবে। তো যেতে যেতে তাদের মোটামুটি দুপুর গড়িয়ে যায়, তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, করার পরে আপনার হচ্ছে মাছ ধরার যে কাজটি শুরু করে দেয়। তো কাজ শুরু করার পরে সব কাজ শেষ করতে করতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাঘায় অবস্থিত। তো আপনারা যারা যশোর জেলার লিসেনার আছেন তারা হয়তো অনেকেই জানেন যে কালাবাঘা নামক যে স্থানটি, এখানে আগে দিনের বেলাতে প্রচুর পরিমাণ ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা হতো, আর সেখানে রাত। তো যেহেতু তাদের হচ্ছে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তো তারা একটু চিন্তায় পড়ে যায়, যেহেতু তারা যে রাস্তা দিয়ে আসবে সেটা হচ্ছে দিনের আলোতে, সেখানে হচ্ছে বিভিন্ন ছিনতাই বা ডাকাতি ধরনের ঘটনা ঘটত। তো তাদের কাছে জাল এবং কিছু জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে তারা চিন্তিত। তো তারা দেরি না করেই সে এবং তার সহকর্মীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যাবেলায়। তো দিতে দিতে মোটামুটি কিছুটা রাত হয়। তো তারা যেখান থেকে আসবে আগেই বলে রাখা ভালো, সেটা হচ্ছে তার সাথে যে সহকর্মীগুলো আছে তাদের বাসা হচ্ছে পাশের গ্রাম রূপদিয়াতে, আর তার বাসাটি হচ্ছে ঘুটো গ্রামে। তো দুইজন তাদের হচ্ছে সহকর্মীরা যাবে হচ্ছে ডান দিকের রাস্তায়, এবং তার বাকিটা গ্রামের রাস্তা তাকে একাই যেতে হবে সেই শ্মশানের সামনে দিয়ে। তো যেইভাবে সেই কাজ তারা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে তারা যখন আস্তে আস্তে তাদের যে নির্ধারিত স্থান সেই রাস্তার মোড়ে চলে আসে, সেখান থেকে তাদেরকে আলাদা যেতে হবে। তাদের সহকর্মীরা হচ্ছে ডান দিকের রাস্তায় যাবে এবং যে দিলীপ উনি যাবে হচ্ছে বাম দিকের রাস্তায়। তো তার সহকর্মীদের টাকা পয়সা বুঝিয়ে দিতে দিতে মোটামুটি রাত আনুমানিক 10টা হয়ে যায়। তো তখনকার সময় 10টা মানে গ্রাম সাইডে অনেক ব্যাপার, অনেক রাত। তো তার কাছে সাইকেল এবং একটা ছোট টর্চ লাইট ছিল, যেটার আলো মোটামুটি হচ্ছে চাষ শেষ হয়ে যায় আস্তে আস্তে আস্তে। তো সে আসলে ওখান থেকে তার সহকর্মীদেরকে বিদায় দিয়ে তাদের হচ্ছে গ্রামের রাস্তায় ঢোকে। গ্রামের রাস্তা ধরে যখন আসতেছে তখন অমাবস্যা রাত, মোটামুটি আকাশে চাঁদ ছিল, তার আসার রাস্তাটা মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল, যার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো সে আস্তে আস্তে ভাবল যে তার পকেটে থাকা একটা সিগারেট জ্বালাবে। যখন সে সিগারেটটা জ্বালাতে যায়, গিয়ে দেখে যে তার পকেটে লাইটারটা নাই। সে ভাবতেছে যে তার সহকর্মীদের হয়তো লাইটারটা দিয়ে আসছে। তো যখন সে সাইকেল চালায় আস্তে 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 যে ঘটনাটি আপনাদের বলতেছি, যে শ্মশানের কথা, মন্টের শ্মশান। তো মন্টের শ্মশানের সামনেই প্রবেশমুখে একটি বড় বটগাছ আছে, যেটি লোকমুখে শোনা যায় যুদ্ধেরও আগের গাছ নাকি এটি। তো তখন সে দূর থেকে দেখতে পাচ্ছে, যখন রাস্তার বাঁকটি নিল, যে একজন বৃদ্ধ লোক তার হাতে একটি আলোর মতো, সে ওই বটগাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দিকে। তখন সে একটু মনে মনে স্বস্তি পেল যে হয়তোবা সে আমার গ্রামেরই কেউ, তাকে বাদবাকি পথটা আমি তার সাথেই গল্প করে চলে যাব। তো এইভাবে সে একটু দ্রুত সাইকেল চালায় সেই বৃদ্ধর কাছে সেই বৃদ্ধর কাছে এসে দেখে যে বৃদ্ধকে সে দেখছে এতক্ষণ ধরে, সেই বৃদ্ধটি আসলে তার পরিচিত না, তার আগে কখনো এই গ্রামে দেখেনি সে বৃদ্ধকে। এবং সে যেটা করল, বৃদ্ধকে প্রশ্ন করল যে দাদু, আর সেই বৃদ্ধর বয়সটা ছিল মোটামুটি তার দাদুর বয়সী, যার কারণে সে প্রশ্ন করল যে দাদু, আপনি কি পথ হারিয়ে ফেলেছেন, বা এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন? যখন এ কথাটি বলার পরে সেই বৃদ্ধটি তার মুখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ ধরে, এবং দ্বিতীয়বার যখন আবার তাকে জিজ্ঞেস করল সেম প্রশ্নটি, করার পরপরই সে বৃদ্ধের অপর পাশ থেকে সেই বৃদ্ধ তার ভাঙা কণ্ঠে জবাব দিল, আমাকে একটু শ্মশানের দিকে এগিয়ে দিবি? আমার ছেলে মারা গেছে, তাকে এই শ্মশানে দাহ করব। আমার ছেলেকে নিয়ে ওরা আগে চলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, যার কারণে যেতে পারছি না, তুই আমাকে এই চিকুন রাস্তা ধরে একটু এগিয়ে দিবি। তখন দিলীপ ভাবল যে মোটামুটি হচ্ছে যে মানুষের সরলতার সুযোগ নিয়ে ছিনতাই করে অনেকে শুনেছে, সে অনেকের কাছে অনেক রকম ঘটনা শুনেছে, তাকেও কি ছিনতাই করতে যাবে? এরকম একটা মোটামুটি তখন সে আর প্যারানর্মাল কোনো কিছুই ভাবে নাই। সে আসলে এটাই ভাবতেছে যে হচ্ছে হয়তোবা তাকে চিন্তাই করা হবে। এদিকে রাত এত, তাকে বাসায় যেতে হবে, রাত হয়েছে। তো আবার এদিকে বৃদ্ধর দিকে তাকায়, তার একটু মায়া হলো যে আসলে এত রাতে একটা বৃদ্ধ মানুষ এ কীভাবে যাবে। তখন সে বৃদ্ধকে বলল যে আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিই। তখন সে বৃদ্ধর সাথে সেই শ্মশানের রাস্তায় হাঁটা শুরু করলো। বৃদ্ধ সামনে, তার হাতে একটি আলোর মতো ছিল। আলোটি আসলে কিসের সে দিলীপ আগেও কখনো এরকম আলো কোনো দিন দেখে নাই। বৃদ্ধ আগে যাচ্ছে এবং দিলীপ সে পিছে পিছে যাচ্ছে। তো সে দূর থেকে দেখছে যে শ্মশানের ওখানে যে চিতাখোলা আর কি, যেখানে দাহ করা হয়, সেখানে কিছু আলো দেখতে পাচ্ছে। এখন সে ভাবতেছে যে হয়তোবা ভিতরে যারা বডিটাকে দাহ করতেছে এখানে আমার গ্রামের লোক হতে পারে, পরিচিত। তো তারা একটু সে জানতে চায় যে আসলে শ্মশানের ভিতরে কারা আছে, তাদের সাথে কথা বলবে। বৃদ্ধ আগে আগে যাচ্ছে এবং দিলীপ পিছে। তো সে যখন আস্তে আস্তে শ্মশানের প্রবেশের ঢোকার একেবারে মুখের দিকে আসে, তখন সে দেখতে পায় অনেকগুলো মানুষ শ্মশানের ভিতরে একই লাইন ধরে দাঁড়িয়ে কাঁদতেছে মাথা নিচু করে।
তখন সে বিষয়টা একটু অস্বাভাবিকভাবে নেয় যে আসলে সবাই এতগুলো মানুষ দেখা যাচ্ছে না কাঁদতেছে, যত সে শ্মশানের ভিতরে যায় তত কাঁদনার আওয়াজগুলো বাড়তে থাকে। তো এইভাবে আস্তে আস্তে সে ওই বৃদ্ধর সাথে চলে যায় সেই চিতাখোলা যেখানে মানে শরীরটি রাখা আছে ডেড বডিতে, সেখানে চলে যায়। তো যাওয়ার পরে সে আসলে একটু কৌতূহলবশত দেখতে চায় যে চিতার উপরে কার লাশটি রাখা আছে, একটু দেখি আমি। তো যখন সে চিতার ওখানে যায়, গিয়ে যখন লাশটির মুখটি দেখে, সে যেভাবে বলেছে যে সে আসলে এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না। সেটা হচ্ছে এতক্ষণ যে বৃদ্ধ মানুষটাকে সে এগিয়ে নিয়ে আসলো এই পথ ধরে, সেই বৃদ্ধ মানুষটি এই চিতার উপরে শুয়ে আছে। এটা দেখার পরে তার মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ল যে আসলে তার সাথে আর বুঝতে বাকি রইল না যে তার সাথে আজকে কি ঘটতে যাচ্ছে। তো সে তার সাথে আসা সেই বৃদ্ধকে দেখার জন্য পিছনে ঘুরল যে বৃদ্ধটা কোথায় আছে। তো সে খেয়াল করে দেখে সে বৃদ্ধ তার থেকে 3 থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার দিকে বিচ্ছিরি রকমের একটি হাসি দিচ্ছে। আর তার সেকেন্ডের ভিতরে তার চেহারার আকৃতি বদলে যায়। তার বর্ণনা মতে তার মুখটি ছিল যে পাথর দিয়ে কেউ যদি কাউকে থেতলে দেয়, মুখটা ঠিক সেরকমই মুখটার চেহারার আকৃতি চলে আসে, এবং তার মুখ বেয়ে রক্তগুলো তার যে গেঞ্জিটা পরা ছিল আসলে সাদা রঙের গেঞ্জি, সে গেঞ্জিতে পড়তেছে। তো এটা দেখে আসলে সে মানে তার ভগবানের কাছে সে মানে প্রার্থনা করতেছে যে সে সেন্সলেস হচ্ছে না কেন, তার একটাই চাওয়া কেন সে সেন্সলেস হচ্ছে না। তো এটা দেখে আমার মনে হয় না যে সে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে, তখন সে ভগবানের নাম নিয়েই দৌড়াতে যাবে। এমন সময় সে অনুভব করে তার কেউ একজন তার হাত টেনে ধরেছে। যখনই সে আসলে যত রকম মন্ত্র জানে ভগবানকে স্মরণ করতে থাকে, তো তার পরপরই তার হাতটি ছেড়ে দেয়। সে কোনো রকম মানে প্রাণপণে দৌড়ে শ্মশানের সামনে ওই বট গাছটির নিচে চলে আসে। আসার পরে খেয়াল করে তারই গ্রামেরই পরিচিত 3 জন মানুষ ওখানে একটা আলো নিয়ে, মানে হেরিকেন টাইপের একটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে একটু নিজের ভিতরে একটু স্বস্তি পায় যে আমার পরিচিত মানুষ, তাদেরকে সব ঘটনা খুলে বলবো। তো তখনই তাদের কাছে যায়। গিয়ে সে যখন ঘটনাটি তাদের কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগে সে ঘটনাটি তাদের সাথে বলা শুরু করে যে আমি এমন একটি মানুষকে এগিয়ে দিয়ে আসছি, তার চেহারার আকৃতি এমন, আমি এরকম এরকম দেখেছি। যখনই সে তার বলাটা শেষ করে, তাদের ভিতর থেকে একজন সেই হেরিকেনের আলোটি তার মুখের দিকে ধরে দিলীপকে বলতে থাকে, দিলীপ দেখো তো তাদের চেহারা আমাদের মতো কিনা। সে সাথে সাথে তাদের দিকে তাকিয়ে মানে আরও একটি ভয় পায় যে সেম যে বৃদ্ধটাকে এতক্ষণ দেখছিল, যে ভয়টি সে পেল, তাদের 3 জনেরও একই রকমই সে চেহারা। তো এটা দেখে সে দৌড়াতে যায়। তাদের ভিতর থেকে একজন তাকে ধরে সে শ্মশানের দিকে টেনে হিস্টে নিয়ে যেতে চায়। তো তখন সে ভগবানকে ডাকে বিভিন্নভাবে এবং বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। এক পর্যায়ে তাকে যখন ছেড়ে দেয়, তারপরে সে যখন কিছু দূর দৌড়ে যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী সময়ে যখন তার সেন্স ফেরে, আসলে সে দেখে তার বাসায় শুয়ে আছে, এবং সে পরবর্তীতে জানতে চায় যে আসলে তার সাথে কি হয়েছিল। তো পরে তার বাসার লোকজন যে কথাটি বলে, কথাটি যে সে আসলে সেন্সলেস হয়ে পড়েছিল ওই শ্মশান থেকে কিছু দূরে একটা পুরাতন বাসা আছে, সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল কোমর পর্যন্ত। আর ওই দিন রাতে বাজার থেকে ফিরতেছিল কিছু লোক দেরি করে, যার কারণে তারা যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, আসার পরে তাকে দেখে যে একটা মানুষকে পোতা আছে, আর যেখানে পুঁতে রেখেছিল সেটা রাস্তা থেকে 2 থেকে 3 হাত দূরে। তো তাকে পোতা ছিল কোমর পর্যন্ত, এবং তার মুখটা করা ছিল ওই শ্মশানের দিকে, মুন্টেজ শ্মশানের দিক করে মুখটা পুঁতে রাখা হয়েছিল। তারপরে সে দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ ছিল, এখনও পর্যন্ত সে আসলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, লাঠি ভর করে হাঁটে। তার সাথে কথা বলা হয়েছিল, এবং সে বিভিন্ন রকম ডাক্তার, কবিরাজ এবং তান্ত্রিক দেখানোর পরেও কোনো লাভ হয়নি, তার বেশি একটা শারীরিকভাবে উন্নতি হতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, যদি আরেকবার সবাইকে বলতেন। আচ্ছা, এই ঘটনাটি ঘটেছে যশোর জেলার সারাপোল ইউনিয়নের কালাবাগায় যে শ্মশানটি আছে, মুন্টেজ শ্মশান, ওই জায়গাটায় ঘটেছে ঘটনাটি। ওকে, জি, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বাকের আলমগীর, বরগুনা থেকে। বাকেরই রেক বন্ধু যার বাড়ি শরণখোলা, তার নানা বাড়ি সুন্দরবনের সংলগ্ন একটা জায়গা, একটা গ্রামে, এবং সেই গ্রামেরই একটি ঘটনা বাকেরের বন্ধু বাকেরের কাছে শেয়ার করেছে। তো বাকের সেটি শেয়ার করলো আমাদের কাছে, এবং আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি।
আমি চলে যাচ্ছি বাকেরের পাঠানো ঘটনায়। তো যেই গ্রামকে ঘিরে এই ঘটনাটি, সেই গ্রামটি ছিল মৎস্যজীবীদের গ্রাম। মানে সেই গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী ছিলেন, মাছ ধরে জীবনযাপন করতেন। তো সেখানকারই একজন মৎস্যজীবী মানুষ নাম আলমাস মিয়া, এবং তার মোটামুটি দুটো নৌকা ছিল, একটা বড় একটা ছোট। তিনি মাছ ধরতে যেতেন এবং মোটামুটি মাছ ধরে তার জীবন ভাবেই কেটে যেত। তো তার ছেলে একজন ছিল, তার ছেলের নাম মিজান, একমাত্র ছেলে। এবং মিজানকে নিয়ে তিনি মাঝে মাঝে যেতেন, গিয়ে দুই বাপ বেটা মিলে মাছ ধরতেন। এবং মানে তার ছেলেকে যথেষ্ট তিনি শিখিয়েছেন। ছেলে স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, গ্রামের স্কুলের পড়া তার শেষ, আর পড়াশোনা করতে যাওয়া হয় নাই। বয়স 18-19 হবে এরকম। তো বেশ সুস্থ সবল ছেলে মাশাল্লাহ, এবং তার বেশ গায়ে বেশ শক্তি ছিল। তো ছেলে কুস্তি পছন্দ করত। তো তাদের গ্রামে ওরকম হতো না, পাশের গ্রামে গিয়ে সেখানে একটা কুস্তি প্রতিযোগিতা হতো। সেই কুস্তি প্রতিযোগিতায় সংসিত নিয়মিত, আর বাবাও এই আলমাস মিয়াও খুব মানে ছেলের প্রতি খুব তারই ছিল, মানে মানে সুখ ছিল, গর্ব ছিল যে আমার ছেলে অনেক শক্তি সমর্থ সম্পন্ন, এবং সে ছেলেকে সাপোর্ট দিত সবসময়, তার কুস্তি প্রতিযোগিতায় যেত। যাই হোক, এটা বলার কারণ হচ্ছে যে মিজানের শরীর স্বাস্থ্য মাশাল্লাহ বেশ ভালো ছিল। তো যাই হোক, আলমাস মিয়া এরকম মাছ ধরে, ছেলেকে নিয়ে যায়, সব শিখায়। মোটামুটি সে নদী সম্বন্ধে, সুন্দরবন সম্বন্ধে তাকে একেবারেই মানে পুঙ্খানুপুঙ্খন শিখিয়েছে, এবং মিজানেরও সেন্স অনেক ভালো। সে বাবা যা বলতো তা একদম অক্ষর অক্ষরে পালন করত। আলমাস মিয়া কিন্তু মিজানকে অন্য কারো সাথে যেতে দিত না। সে ছেলেকে বলতো যে নিজেদের কাজ নিজেরা করো, আর নিজের যদি ইচ্ছা হয় নিজের যে ছোট নৌকা আছে ওটা নিয়ে একা একা বের হয়ে যাও, অন্যদের সাথে যেয়ে লাভ নেই। মানে তার বাবা কেন জানি এটা তাকে সবসময় শিখাইতো। তার বাবা চাইতো যে তার পরিবারের মধ্যেই তাদের কাজ থাক, এরকম মানে আছে এক একজন মানুষের এক এক রকম নীতি। আলমাস মিয়া একবার সেই রকম যায়, প্রায় 3 দিনের একটা সফর ছিল তাদের, বেশ দূর পর্যন্ত তারা গিয়েছিল, সমুদ্রের কাছ পর্যন্ত। এবং এসে সে অসুস্থ ফিল করে। অসুস্থ ফিল করার পরে মোটামুটি সে বিছানায় পড়ে যায়, আর বাইরে যাওয়া হচ্ছে না। এরকম কয়েকদিন যাওয়ার পরে তার ছেলে মিজান দেখে যে বাবার তো অবস্থা মানে অসুস্থ বাবা, এবং এরকম মাছ না ধরলে আস্তে ধীরে তাদের যতটুকু সঞ্চয় আছে সবই শেষ হয়ে যায়, টাকা পয়সা তাদের আবার এগুলা দেনা আছে, দেনাগুলো শোধ করতে হয়। তো মিজান দেখল যে বাপ বেশ পড়ে গেছে এবং তাদের টাকা পয়সার দরকার। তো মিজান তার মাকে বলল যে আমি বের হই। তো একবার তার মাকে বলছিল যে অমুক মানে আরেকজনের কথা, যে সে যাইতেছে নৌকা নিয়ে, ওর সাথে যাব নাকি। তো তার মা বলে না, লাগবে না, মানে যেহেতু তার বাবা আগে তাকে এটা করতে দেয়নি, বলছে যে তুই নৌকা নিয়ে এমনি যা, নিজের মতো যা, যে ধরে যা পারিস সে নিয়ে আয়, এরকম কর। তো মিজান আর ওসব চিন্তা করে না। সে নিজেদের ছোট নৌকাটা, তার বাবার 2টা নৌকা, বড় একটা নৌকা আছে, ছোট একটা নৌকা, তো ছোট নৌকাটা নিয়ে সে বের হয়ে যায় আর কি তার মতো। যখন সে বের হইছে তখন প্রায় মানে 1টা বাজে, দুপুরের মতো একটা সময়। তার ইচ্ছা ছিল আরও আগে বেরোনোর, কিন্তু এই মায়ের সাথে কথাবার্তা বলা, সব কিছু তৈরি করতে করতে দুপুর হয়ে গেছে। তো মিজান তার নৌকা নিয়ে যাচ্ছে, এবং সে জানে যে কোথায় কোথায় জাল ফেললে হবে, এবং সে অতীতেও এটা করছে। তো সেইভাবে সে ওরকম জাল পেতে ওসব জায়গায় বসে থাকে। মোটামুটি মাছ কিন্তু উঠছে, বেশ বেশ ভালো কিছু সে মাছ পাইছে। তো সেগুলো গোটা গোটা উঠাইছে মাছ, এবং সে আরও সামনে যাচ্ছে। যেতে যেতে তার কয়েক জায়গায় জাল পেতে ভালো বেশ মাছ কিছু আহরণ করে সে দেখল যে ভালোই মাছ উঠতেছে, মানে তার মাছ আহরণের খুব ভালো, মানে সংখ্যা খুব ভালো, বেশ মানে তার নৌকার যেই জায়গায় মাছগুলো জমায় রাখে ও জায়গায় দেশ ভরে গেছে। এবং সে এই নেশায় পড়ে আরও সামনের দিকে যাওয়া শুরু করলো। সে চিন্তা করলো যে না, এই লাইনে যেহেতু পাচ্ছি, বড় খাল ধরে যাচ্ছে, যে এখানে মাছ যেহেতু একটা ভালো উঠতেছে, আজকে মাছ ভালো উঠবে। এর মধ্যে যেতে যেতে এক সময় সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং সে ফাইন্ড আউট করলো যে মানে ঢেউ বেশ মানে বড় বড় ঢেউ উঠছে নদীতে দিতে, এবং আকাশটা একদিকে একদম মানে ধূসর রঙের হয়ে গেছে। ঢেউগুলো এসে জোরে বাড়ি খাচ্ছে। তার নৌকা ছোট নৌকা, তো তারা তো বড় নৌকা আনে নাই সে। তো সে নৌকা বাড়ি খেয়ে খেয়ে বোঝা যাচ্ছে যে উপরের সামনের গুলিটা উঁচা হয়ে যাচ্ছে বা ছপাস করে পড়তেছে। তো সে বুঝলো, আশেপাশে ঢেউ দেখলো, তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসন্ন। এখন সে চিন্তা করলো যে না, লাস্ট সে যেখানে যে জালটাল পাটছিল এগুলো গুটায় নেই, সব গুটায় নিল। এইবারও বেশ মাছ উঠল, তার নৌকা বেশ ভারী হয়ে গেছে মাছে, এত মাছ ধরছে সে। তো সে চিন্তা করলো এখন ফিরে চলার সময়। দ্রুত সে তার মতো বয়া শুরু করলো, এবং এখানে মিজানের একটা ছিল নৈপুণ্য ছিল। মিজান কিন্তু তার নৌকাতে, যে ছোট নৌকা সেটাতে সে 2টা দাঁড় ব্যবহার করত। অনেকে যেহেতু একটা দাঁড়, সে 2টা করে, এবং সে অনেকটা ওই যে বিদেশে যেভাবে মানুষ হ্যাকিং করে সেই স্টাইলে সে তার নৌকার মধ্যে এই 2টা দাঁড় বাইত। এবং যেহেতু মাশাল্লাহ শক্তি সামর্থ্য ছিল তার ভালো, সে কাজটা করত, এবং এর ফলে তার নৌকা অনেক দ্রুত এগোতো। তো মিজান চিন্তা করলো যে না, আমি এতক্ষণ মাছ ধরছি, এসে 2টা দাঁড় সেট করার সময়। সে 2টা দাড়ি সেট করে ফেললো এবং নৌকা বওয়া শুরু করলো। তো নৌকা এগিয়ে যাচ্ছে, এবং সে দেখল যে বেশ বাতাস ছাড়ছে,
সে যখন এগিয়ে যাচ্ছে তার বাসার দিকে খাল ধরে, সে জানে যে এই বড় খাল ধরে যেতে যেতেই একসময় তাদের ছোট খাল পড়বে এবং তাদের বাসার কাছে চলে আসবে। কিন্তু দেখল যে না, বেশ বাতাস ছাড়ছে। বাতাস মানে একদম তুমুল বাতাস এবং নদীর ঢেউ উথাল পাথাল করতেছে। সে বুঝতে পারল যে আমি সাগরের বেশ কাছাকাছি চলে গেছিলাম, মানে এখান থেকে সাগরের ডিস্টেন্সটা কম। এবং সে বুঝল যে এইখানে টেকা যাবে না, মানে এই ঝড় যদি চলে আসে, সে ঝড় বৃষ্টি এবং একটু পরে টপ 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 বড় বড় ফোঁটা বৃষ্টি নামা শুরু করলো। এবং সে দেখল এই পানি যেখান থেকে সে আসে পেছনের অংশটা জল বিক্ষুব্ধ হয়ে গেছে, মানে একদম ফ্যান আউট হয়ে যাচ্ছে এইভাবে আসতেছে। তো সে একদম ভয় পেয়ে গেল, কারণ পানিগুলো এক একটা বাড়ি মারতেছে, তার নৌকা এরকম কাত হয়ে যাচ্ছে। দ্রুত বায়া শুরু করলো সে। অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। সেই নৌকা বাইতে বাইতে সে দেখল যে না, এই সারভাইভ করা যাবে না, নৌকা ডুবে যাবে এরকম অবস্থায়। তো পানির তো একটা ব্যাপার আছে ওখানে, কিন্তু যেই সব জায়গায় দিয়ে সে গেছে ওসব জায়গায় কিন্তু কুমির আছে, ভয়ঙ্কর নোনা পানির কুমির, বড়। তো সে দ্রুত বাইতে বাইতে চোখ খেয়াল করতেছে, সে দেখল যে এখানে খাল আছে এবং তার চোখে পড়ল যে একটা ছোট্ট খাল। সে জানে যে এই খালটা খুবই ছোট, সে এর আগেও দেখছে এই খালটাতে, যদিও সে কখনই খালে ঢুকে নাই। কেন ঢুকে নাই সে জান না, তার বাবার সাথেও চলার সময় দেখছে এই খালটায়, এটা সে ঢুকে নাই। অনেকেই যাইতো ওখানে, মাছ শিকার করতে যাইতো, কিন্তু এই খালটা না ঢোকার কারণ হচ্ছে ওই খালের সামনে দিয়ে এত বেশি গোলপাতা এবং কিছু ফার্ন হয়ে আছে, ফার্ন আর গোলপাতা, যে খালটা মোটামুটি বোঝাও যায় না। অনেকটা মনে হয় যে একটু ডোবা অংশ, জোয়ার আসলে পানিতে ডুবে যায় এরকম। ওর খেয়াল আছে, মিজানের খেয়াল আছে একটা খাল, ছোট্ট খাল। সে দ্রুত বেয়ে নৌকাটাকে অনেক কষ্ট করে ঢেউয়ের বাড়িতে উঠে, যাতে পানি উঠে যাচ্ছে নৌকা, এরকম অবস্থা। সে যে খালের মধ্যে ঢুকে গেল নৌকা নিয়ে, একদম মুখাস করে দুই পাশের গোলপাতা সরায় একদম মাঝখান দিয়ে ঢুকে গেল এখানে। তো ঢুকে দেখলো যে হ্যাঁ, এখানে পানি কম, কিন্তু এই যে মানে একই তো ঝড় আসছে, জোয়ারের পানি বৃষ্টির পানি সব মিলায় পানি বাড়তেছে, এইখানে সরাসরি সে পাওয়া শুরু করলো। তো এখানে একটা ভয় আছে। এবং ছোট খালের মধ্যে হঠাৎ দেখলো, এটা মিজান আর তার বাবার একবার অভিজ্ঞতা হয়েছিল, তারা বেয়ে ঢুকতেছিল নৌকা, হঠাৎ করে সামনে যেয়ে দেখছে বিশাল একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল, মানে বড় একটা, মানে এই নোনা পানির কুমির, এবং বেশ বড়, মানে ভয় লাগার মতো আকারের বড়। তার বাবা সে দেখছিল এবং তার সাথে সাথে তাদের নৌকা তো বড় ছিল, ওটা তো ইঞ্জিনালা নৌকা, তো ওইটা নিয়ে নর্মালি ওইভাবে ঢোকার কথা না, কিন্তু খালটা এমন ছিল যে মোটামুটি তার বাবা চাইছিল একটা সাইডে ভিড়তে আর কি। তো তাড়াতাড়ি তারা একটা সাইড পর্যন্ত যে দাঁড়ায় গেছিল, তো দেখছে যে ওই কুমির নড়াচড়াও করে না। পরে তারা ওই ব্যাক করে ওখান থেকে বের হয়ে গেছিল। তো ওই ভয়টা আছে মিজানের, সে মনে করে সামনে যদি আবার বড় কুমির টুমির পরে থাকে বিশাল, তার নৌকার সাইজ খুব বেশি বড় না, ওই বিশাল আকৃতির কোনো কুমির হলে এটা খবর আছে তার, এজন্য সে একটু সাবধানও যাচ্ছে। এদিকে বৃষ্টি কিন্তু ঝুমঝুমায়া পড়তেছে, কঠিন অবস্থা। সে তার কাছে পলিথিন ছিল, সে ঢেকে দিছে, তার নৌকার যে অংশে সে মাছ রাখছে ওগুলা ঢেকে ফেলছে পুরা, এবং সে নিজে ভিজতেছে, তার শরীরে সে তার পড়া ছিল, জামা পড়া ছিল, সে খুলে ফেলছে। সে খালি গায়ে নৌকা বাইতে বাইতে, দুই হাত দিয়ে বাইতে বাইতে সে চলে আসছে খালে। যত মোটামুটি পানি আছে এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। একটা জায়গায় এসে দেখলো যে হ্যাঁ, এই জায়গায় পানিটা একটু অন্যভাবে উঠছে, মানে এত বেশি উঠে নাই, সাইডে ঘেঁষায় রাখা যাবে। তো সে ভালোমতো চোখ বুলালো আশেপাশে, তো আবার বাঘের ভয় আছে, যে বাঘ অনেক সময় লুকায় থাকে এদিকে ওদিক। তো চিন্তা করলো যে ওরকম ব্যাপার স্যাপার আছে নাকি। আর বাঘ সাধারণত মানে এরকম রেস্ট নিলে বা শিকারে বের হইলে সেটা রাতে বের হয়, এরকম দিনের বেলা এভাবে শিকারে বের হয় না, বাট কাউকে দেখলে হঠাৎ করে এইম করে বাঘ। তো যাই হোক, সে আস্তে করে সাইডে নৌকাটাকে চাপায় রেখে আস্তে করে সে ওই পারে, হাঁটু পানি তখনও কাদার মধ্যে, সেটার মধ্যে উঠে গেল। নৌকাটাকে টেনে এসে কাছে নিয়ে আসলো, কারণ চিন্তা করলো যে পানি যদি আরও বাড়ে কঠিন অবস্থা হইতে পারে। তো নিয়ে এসে ওখানে একটা এরকম গাছের ডাল সাথে নৌকাটাকে বাঁধলো, দড়ি দিয়ে বেঁধে সে দাঁড়ায় আছে, চিন্তা করতেছে কি করবে। এদিকে বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে এবং পানি বাড়তেছে। তো সে খেয়াল করলো যে এইখানে দাঁড়ায় থাকার কোনো উপায় নাই, সে নৌকাতে উঠে বসে ওয়েট করতে থাকলো। আর পানি কিন্তু বেশ বাড়তেছে, মানে সে বুঝলো যে জোয়ার আছে, মানে জোয়ার আসতেছে, মানে জোয়ারটা এখনও শেষ হয় নাই। ভাটা হইলে পানি যখন নামতে থাকবে তখন বুঝবে যে পানি নেমে যাবে এরকম। নৌকাতে বসে বসে সেই পলিথিনের নিচে সে তার শরীরটা ঢেকে রাখছে, ঢেকে সে বসে আছে। এই পলিথিনের উপরেই পানি পড়তেছে, বৃষ্টির পানি, এবং গোড়ায় পড়ে যাচ্ছে। এবং সে বুঝতেছে চারিপাশ অন্ধকার হতে হতে আরও অন্ধকার হয়ে যাচ্ছে, বেশ অন্ধকার হয়ে গেছে, ডার্ক, মানে বেলা প্রায় শেষ এরকমই বৃষ্টিতে। তো সে ভাবতেছে যে এই বৃষ্টি পড়া অবস্থায় বের হলে তো সমস্যা, নয়তো আবার এই একই বিপদ। তো এই জন্য সে আর বেরোতে চাও না। তো একটা সময় যখন ডার্ক হয়ে গেছে, বেশ ডার্ক, এই সময় বৃষ্টিটা ধরে আসছে, মানে বৃষ্টি মানে থেমে যাবে এরকম অবস্থা। তো সে চিন্তা করলো যে না, এখন রওনা দেওয়া দরকার আছে ধীরে। তো সে পলিথিনটা নিজের গায়ের থেকে নামায় তাকাইলো। এখন চিন্তা করতেছে যে আমি কি পেছন দিক দিয়ে, ততক্ষণে কিন্তু বেশ পানি বাড়ছে, ওই খালের মধ্যে বেশ পানি হয়ে গেছে। তো এখন মানে সে বুঝতেছে যে চাইলেই সে সোজা দিয়েও বেরোতে পারবে, বের হয়ে আরেকটা বড় খালে পড়বে, সেটা সে জানে। তো চিন্তা করতেছে এমনি সোজা দিয়ে বেরোবো নাকি আবার মানে নৌকা ঘুরায় ওদিক দিয়ে যাবো আর কি, এরকম চিন্তা করতেছে। তো এই চিন্তা করতে করতে সে পলিথিন সরায় ফেলল। তখন দেখলো যে বৃষ্টি টিপ টিপ টিপটি, খুব ঝিরঝিরে বৃষ্টি আর অন্ধকার, মানে একেবারে অন্ধকার।
এবং মানে বনের ভেতর থেকে শব্দ শুরু হয়ে গেছে। অন্ধকারের শব্দ কিন্তু বেশ ভয়ঙ্কর কিন্তু, এবং তার মানে সে এই দিনের বেলা যেহেতু বের হয়েছিল সেই সাথে কোনো টর্চ লাইট কিচ্ছু আনে নাই। তার ওই পলিথিনের শেষে মানে তার নৌকার গুলির তলে একটা ছোট্ট এরকম বাক্সের মতো কুটুরি আছে। ওই কুটুরির মধ্যে তার হারিকেন আছে, ম্যাচ আছে। তো সে ওইটার দিকে গেল, গিয়ে সে হারিকেনটা বের করলো। এই অন্ধকারের মধ্যেই তখন আলো, কি একটা আলো কিন্তু থাকে আকাশের, সেটা একটু আছে আর কি। তো সে বের করে ওই কুঠুরির নিচে রেখেই জ্বালালো, যেহেতু ছিটবৃষ্টি তখনও পড়ে, এবং পাশ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখলো। একটা অদ্ভুত আলো তৈরি হলো তার নৌকার মধ্যে, অদ্ভুত আলো, কারণ একটা পায়ে দিয়ে পলিথিন দিয়ে ঢাকা, ওই পলিথিনের মধ্যেও মাঝে মাঝে পরপর পরপর করে হালকা হালকা বৃষ্টির পানি পড়তেছে, তার শরীরেও পড়তেছে, এবং তার শরীরটা কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে একটা মানে মানে গরম একটা ভাব চলে আসে শরীরের মধ্যে। মানে একে ঠান্ডা হয়ে গেছিল, এর মধ্যে এগুলো খাটাখাটি করছে, কেমন জানি একটা ভাব, মানে মনে হচ্ছে জ্বর আসবে এরকম একটা। তো সে মোটামুটি গুছায়া যখন চিন্তা করতেছে যে সামনে বের হবে নাকি নৌকাটা ঘুরাবে, তো সেই ডিসিশন নিল যে আমি নৌকা ঘুরে পিছন দিয়ে যেখানে যে রাস্তা দিয়ে সে ঢুকছে ওখান দিয়ে বের হয়ে যাব, কারণ ওদিক দিয়ে পুলিশ আটকায় টাটকায় যে একটা সমস্যা বা কি আছে সামনে আমি তো যাই নাই, আর অজানা জায়গা, ওখানে সে ঢুকে নাই কখনো। তো সুতরাং সে নৌকা ঘুরানোর মতো প্রিপারেশন নিচ্ছে। এই সময় হঠাৎ দেখলো কর কর শব্দে একটা বাজ পড়ল, এবং বাজটা সে চোখে দেখতে পারছে, একটা বিদ্যুৎ চমকাইছে। বিদ্যুৎটা মনে হলো এক পাশ থেকে আসছে, কিন্তু একটু অদ্ভুত অদ্ভুত টাইপের একটা বিদ্যুৎ, মানে এরকম বিদ্যুতের ঝলকানি সে আগে দেখে নাই। আসলো একদিক থেকে, সে বাঁ পাশের দিকে একটা গাছ ছিল, সেই গাছের উপরে পড়ল হঠাৎ করে, এবং সেই গাছের ডাল মনে হলো কেঁপে উঠল এরকম, মানে প্রচণ্ড জোরে কেঁপে উঠছে। সে বুঝতে পারছে মানে এরকম করে কেঁপে উঠছে, এবং মনে হলো দুই একটা জিনিস ভেঙে চুরে পড়ছে উপর থেকে। তো মিজান অবাক হইল যে ভাই এটা কি ঠাটা পড়লো গাছের উপরে, মানে তাদের ঠাটাই চিন্তা করে যে ঠাটা পড়ছে। তো অনেকক্ষণ চিন্তা করলো ভাই সরে যায় এখান থেকে, যা রাখছে আল্লাহ কপালে, মানে মানে ভয়েরও অবস্থা, রাত হইছে, যে কি হইছে আমার তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। আবার সেই ওই অঞ্চলে মানুষ বাঘকে অনেক ভয় পাইতো, যে রাতের বেলা বাঘ হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায়, এবং সে এতক্ষণ বসে আছে, তাকে দেখছে কিনা কে জানে। তো সে তাড়াতাড়ি নৌকা ঘুরায়, নৌকাটাকে ঠেলে সামনে নিবে, এই সময় সে তার সামনের যেই পানির মধ্যে ওরা চপাস করে একটা শব্দ পেল, মানে যে সামনে যে পানি জমে আছে, এবং সে বুঝতে পেরে যে এখন বৃষ্টিটা কিন্তু এই যে ঝিরঝির ছিল ওটাও থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, পানির মধ্যে ঝপাস করে শব্দ হয়েছে। মানে একটু মানে অবাক হয়ে গেল মিজান যে কি পড়লো পানির মধ্যে, মানে সে একটু ভয় পেয়ে গেছে, কোনো কিছু ঝাঁপায় পড়ছে, মানে কি বাঘ ঝাঁপায় পড়ছে কিনা পানির মধ্যে, কি দেখে ঝাঁপায় পড়লো। তারপর সে দেখলো পানির মধ্যেই ঝপঝপ করে শব্দ হচ্ছে। তো সে বুঝলো যে পানি যা উঠছে উঠছে, আর পানি উঠবে, পানি এখন নেমে যাবে, এখন ভাড়ার সময় হবে, তাকেও দ্রুত বের হয়ে যেতে হবে এখান থেকে, তারও সময় নেই, কারণ নৌকা আটকায় গেলে এক বিপদে পড়বে সে, কারণ তার নৌকা ভর্তি মাছ, এত ওজন নিয়ে সে কীভাবে নৌকা ঠেলবে। তো এই মানে টেনশন মাথায় ঢুকে গেছে, এখানে কি আসতেছে সামনে, এইটা নিয়ে সে ভয় পাইতেছে বাঘ কিনা। তো হঠাৎ সে শব্দ পাইল, কেমন একটা শব্দ, এই শব্দের সাথে সে পরিচিত না। সে আগে বাঘের ডাক শুনছে, কিন্তু কোনো হিংস্র কিছু, বাঘের মতোই ভয়ঙ্কর কিছু ডাকতেছে তার থেকে কয়েক ফিট দূরে, অন্ধকারে, বোঝাইতেছে না। হঠাৎ সে দেখলো দুইটা চোখ জ্বলে উঠছে এরকম, তপ করে দুইটা মানে একজোড়া চোখ জ্বলে উঠছে অন্ধকারের ভেতর থেকে। তো সে দ্রুত তার হারিকেনটাকে একটু উঁচা করে ধরল, আর নৌকার মধ্যে একটা লগি ছিল, বা সে লগিটাকে হাতে নিল, মানে প্রোটেকশন তো কিছু দিয়ে নিতে হবে। মিজানের সাহস ছিল অনেক। হারিকেনটা মারার পর সে যে দেখতেছে তার থেকে ফুট 10 সামনে, তার নৌকা যেদিকে নাক ঘুরায় রাখছে, সে ফুট 10 সামনে একটা বিশাল আকৃতির মানুষের মতো, দুইটা পা আছে, দুইটা হাত আছে, এরকম বাঁকানো, বেশ মাস্কুলার, এবং মুখের মধ্যে এরকম দাড়ির মতো ঝুলে আছে, শ্বশ্রুর মতো এরকম দাড়ির মতো, এবং চোখ দুইটা জ্বলতেছে, মাথায় কোনো চুল নাই, সারা শরীর চকচকে শরীর, মানে এই যে হালকা হারিকেনের আলো যেখানে রিফ্লেক্ট করছে চমকাচ্ছে, এবং তার দিচ্ছে ডার্ক অন্ধকার, এবং ওইটাই একটা হুঙ্কার দিল ওখান থেকে বেশ ভয়ঙ্কর শব্দে, এবং হুঙ্কার দিয়ে আরও সামনে চলে আসলো, এবং হাত দুটা বাঁকায় রাখছে, মিজানকে ধরবে এরকম। মিজান প্রচণ্ড রকমের ভয় পাইছে, কারণ সে ধারণা করছিল হয়তো ওখানে বাঘ পড়ছে, কিন্তু সে জানে বাঘ যদি কাউকে এম করে সে পেছন থেকে সে ঘাড়ের উপর আক্রমণ করার চেষ্টা করে, এরকম এ সামনে পড়ে সামনে থেকে আসেন, এটা তার ধারণা ছিল। এজন্য সে কনফিউজ ছিল এটা কি। এটা দেখার পরে মিজান প্রচণ্ড রকমের ভয় পাইছে। সে নৌকার সামনে দাঁড়ায় চিন্তা করতেছে এখন সে কি করবে, এই জিনিস যদি সামনে এসে তাকে ধরে বসে, নৌকার মধ্যে তো বিশাল সমস্যা। তো সে হারিকেন হাতে ডানে বামে তাকাচ্ছে, তো তাকায় দেখলো যে পাশের যে জায়গাটা, ওই জায়গা থেকে পানি খানিকটা নেমে গেছে কাদার মধ্যে। তো সে হারিকেনটা রেখে লাফায় ওই লগি হাতে, হারিকেন নৌকায় রেখে লগি হাতে লাফায় নামলো ওই কাদার মধ্যে। তার পা গেড়ে গেছে, হাঁটুর নিচ পর্যন্ত পা গেড়ে গেছে এখানে, এবং তার আশেপাশে অনেক শ্বাসমূল আছে, গাছে চোখা চোখা। মিজান দিশেহারা হয়ে গেছে, ভয় পাইতেছে, কি করবে সে। তার নৌকা কিন্তু তখনও দড়ি খোলা নয়, যে একটা ডালের সাথে বাঁধছিল, বাধা আছে। দেখলো ওই জিনিসটা খুব দ্রুত এই পানির মধ্যে দিয়ে থপ 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 করে কাদার মধ্যে দিয়ে মিজান পিছাইতে পিছাইতে, আর দেখলো যে সামনে পিছনে ডালপালা এরকম সময়, এই সময় জিনিসটা তার উপর ঝাঁপায় পড়লো। তো মিজান যেটা বলছে সে তো
কুস্তি করত, তার কিছু টেকনিক আছে, সে জানতো যে কোনো ফোর্স আসলে ওই জিনিসটা তখন ডিফেন্সলেস থাকে, সাধারণত সে অ্যাটাকিং মোডে থাকে। তো মিজান যেটা করলো, এইটা একটা টেকনিক, কুস্তির টেকনিক, এটা অনেক টেকনিক আছে, কারাতেও আছে। সে সাইড কেটে সরে গেল খানিকটা, এবং সে দেখছে ওই জিনিসটার শরীর কিন্তু পিচ্ছিল। তো সে বুঝতে পারলো যে ওকে ধরে রাখা যাবে না, বা ওকে পিছলায় চলে যাওয়াটা সুবিধা ওর কাছ থেকে। তো মিজান খানিকটা সরে গিয়ে সে আস্তে করে চেষ্টা করলো ওই জিনিসটা বিশাল আকৃতি, মানে মিজানের থেকে 1-1.5 হাত লম্বা। মিজান চেষ্টা করছিল যে তাকে পিছন থেকে উঁচু করে ধরে ফেলে দিবে সে, কিন্তু সে যখন ওটাকে ধরার চেষ্টা করলো দেখলো এটা শরীরে পিচ্ছিলের মধ্যে কেমন জানি কাটা 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 আছে সারা শরীরে। রোমগুলা, মানে তার শরীরে যদি রোম থাকে, রোমগুলো যদি কাটার মতো হয় অনেকটা ওরকম শক্ত শক্ত। মিজানের হাত ছড়ে গেল কাইন্ড অফ। আর ওইটাকে সে ধরে উঁচা করার তো প্রশ্নই আসে না, চেষ্টা করলো, এত শক্তি ওটার ওজন। ওইটা এক হাতে মিজানকে একটা থাবা মারল, মিজান ছিটকায় যেয়ে পড়ল দূরে, এবং তার মাথাটা যে লাগছে নৌকার সাথে, তার মাথা ঝিম করে উঠছে, মানে বেহুশ হয়ে যাবে সে। নৌকার যে বডির সাইডে যে তার মাথাটা রাখছে, মনে হয় সে বেহুশ হয়ে যাবে। তার মুখটা যে পানির মধ্যে পড়ছে, পানির নিচ থেকে সে তাড়াতাড়ি মুখটা তুলছে, কারণ সে বুঝতে পারছে দেখতে না পারলে তো মানে কঠিন অবস্থা। তো কয়েক সেকেন্ড সে ঘোলা দেখতেছে চোখে, তারপর সে খেয়াল করলো এটা আবার দৌড়ে আসতেছে তার দিকে। মিজান তাড়াতাড়ি ঘোড়ায় সরে যাওয়ার চেষ্টা করলো, ওইটা থাবা দিল ওই জায়গায়, এক খাবলা কাদা ওখান থেকে উঠায় ফাঁসছে। আরেক হাতে মিজানকে সে থাবা দিল মিজানের ঘাটের কাছে, এবং দেখল যে মিজানের শরীরের একটা অংশে মানে ওটা নখ ডুবে গেছে। এরকম প্রচণ্ড ব্যথা পাইছে তার ঘাটের কাছের পেশিতে, দেখল যে নখ ডুবে গেছে। মিজান অনেক কষ্টে তাকে ছাড়ালো, কারণ 2 পা দিয়ে সে জোরে ওইটার পেটে লাথি মেরে নিজেকে ছাড়ায় পড়ে গেল এখানে। সে বুঝলো যে সে কোনো ম্যাচ না, তাকে এই জিনিসটা করে ফেলবে, মানে শেষ করে দিবে। এবং তারপরে 1 সেকেন্ডের মধ্যেই দেখলো যে ওটা আবার কাছায় চলে আসছে, এবং মিজানকে ধরে ফেলছে। 2 হাত দিয়ে ধরে মিজানের পায়ের মধ্যে একটা কামড় বসাই দিছে। তো মিজান তখন প্রচণ্ড ভয় পাইছে, কারণ ওটার মুখ সে দেখছে কাছের থেকে, চোখ দুইটা এরকম ঝলঝল করতেছে, এবং মিজানের পায়ে যেখানে কামড় দিছে রানের কাছে ওখান থেকে রক্ত পড়তেছে ওটার মুখে, এবং ওইটা মনে হচ্ছে খুব আগ্রহ নিয়ে ওই মানে ব্লাড তার মুখে নিয়ে নিচ্ছে সে, মানে মনে হচ্ছে তার চকচকচক করতেছে। মিজান বুঝতে পারছে এটা নরখাদক কিছু। তো সে প্রচণ্ড জোরে আরেক পা দুইটার মুখে একটা লাথি মারল। তো ওই লাথিতে সামহাও মিজানের শরীরও পিচ্ছিল ছিল, যেহেতু কাদা পানি বৃষ্টি লাগছে, ছুটে গেছে ওটার হাতের থেকে মিজান, এবং মিজান পড়ছে নৌকায় পড়েই সে ওখান থেকে তার লগিটা নিল। লগিটা নিয়ে সেই লগিটা সরাসরি একদম মানে সামনে সোজা করে বর্ষার মতো ওইটার বুকে ঢুকাই দেওয়ার মতো আঘাত করলো। বুকটাকে সে মিস করছে ওইটার পেটের এক সাইডে যেটা লাগছে, এবং প্রচণ্ড শব্দে খ্যাচ করে লগির মাথাটা ওখানে ঢুকে গেছে। ভয়ঙ্কর রকমের হুঙ্কার শুনল সে, এবং হুঙ্কারের সাথে সাথে ওই প্রাণীটা এক হাত দিয়ে বাড়ি মেরে ওই লগিটাকে ভেঙে ফেলছে, এবং সে মানে চিৎকার করতে করতে সেই লগির অংশটা বের করা যে ঢুকে গেছে শরীরে, বের করার চেষ্টা করতেছে। মিজান তাড়াতাড়ি তার দড়িটা যে বাধা ছিল টান দিয়ে সে লাফ দিয়ে নৌকার ওপারে পড়ে, কারণ সে এখান থেকে সে বুঝতে পারছে যে এখানে দৌড়ায় বা সাঁতরা এখান থেকে বাঁচব না। সে তার নৌকা তো তখনও পানির মধ্যে আছে, সে দ্রুত তার ওই বইটা দিয়ে ছালা মেরে নৌকাটাকে পানির মধ্যে অনেকটাই নামায় ফেলছে। সে দ্রুত বাওয়া শুরু করলো, এবং ওইটা ওখানে চিৎকার করতেছে, তখনও চেষ্টা করতেছে তার বাঁশ বের করতে, এখান থেকে যে লগিরিটা ঢুকে গেছে যে ওখানে বের করার চেষ্টা করছে। মিজান সর্বশক্তিতে 2 হাত দিয়ে নৌকা সামনের দিকে বাড়ানো শুরু করছে, মানে বেরোনোর জন্য, এবং নৌকা এগিয়ে যাচ্ছে। তো মোটামুটি ডিস্টেন্স হয়ে গেছে তার সাথে, কিন্তু নৌকা কিন্তু অনেকটাই বের হয়ে যাচ্ছে, যেহেতু পানি টান দিচ্ছে, টানি চলে যাচ্ছে বড় খালের দিকে। তো মিজান এই সময় শব্দ পেল যে তার ওই পাশের যে সে কিন্তু অনেকটা বের হয়ে আসছে, 2 পাশের ভেঙে চুরে, ও পাশ থেকে গোলপাতার পাশ থেকে ভেঙে চুরে কিছু দৌড়ায় আসতেছে। তো মিজান চলতেছে, এবং সে তখন মানে আর উপায় না দেখে দোয়া পড়া শুরু করলো, আর মানে একদম জোরে জোরে সূরা পড়তেছে। যখন সূরা পড়ছে তখন দেখল যে মনে হলো যে কোনো অদৃশ্য কিছু এখানে থামাইলিছে, ওই জিনিসটাকে থামাই দিছে, মানে কিছু আসতে পারতেছে না তার দিকে। সে জোরে চিৎকার করে করে সূরা পড়তেছে, যত জোরে সাউন্ড যাচ্ছে সেখানে কিছু আসতেছে না। তো এক পর্যায়ে মিজান সূরা পড়তে পড়তে জোরে বের হয়ে আসছে খালের মধ্যে তার নৌকা নিয়ে, তার পা দিয়ে দর করে রক্ত বেরোচ্ছে, মানে ভরে গেছে, লাল হয়ে গেছে। তো সে তারপরও গায়ের জোরে নৌকা বাইতে বাইতে বড় খাল ধরে তার বাসার দিকে, এবং সে বুঝতেছে রাত হয়ে গেছে, তার আলো যে হারিকেনের আলো আছে, এবং নৌকা উঁচু নিচু হইতেছে। এই অবস্থায় সে নৌকা বাইতে হঠাৎ দেখল দূরে একটা ট্রলার আসতেছে, ওটাও মাল ট্রলার আসতেছে। তো মিজান ওখানে দাঁড়ায় গেল, দাঁড়াইতে যে দেখতেছে দাঁড়াইতে পারতেছে না, দাঁড়ায় সে তার ওই হারিকেনটা উঁচা করে ধরে চিৎকার শুরু করলো ট্রলারের দিকে, এবং ওই অনেকবার চিৎকার, কোনো শব্দ হয়, ট্রলারের তো শব্দ আছে মেশিনের। অনেকক্ষণ পর দেখলো ট্রলার খেয়াল করছে তাকে, ট্রলারটা কাছে আসলো, এসে মিজানকে যখন তারা দেখতেছে, এই সময় মিজান আসলে আর তার সেন্স রাখতে পারে নাই, প্রচণ্ড রক্তক্ষরণ, সে বেহুশ হয়ে পড়ে গেছে। যাই হোক, মিজানের যখন হুশ ফিরছে তখন সে মানে বুঝতে পারছে সে কোথাও শুয়ে আছে, এবং তার আশেপাশে কয়েকজন মানুষ তারা তার দিকে তাকায় আছে, কি অবস্থা, জিজ্ঞাসু দৃষ্টি জায়গায় আছে। মিজান চোখ মেলে বলল, আমি কোথায় ভাই?
তারা বলল যে আপনি আছেন, আমাদের সাথেই আছেন, আমরা আপনারা নিয়ে আসছি আমাদের এই আড়তে। আড়ত মানে বলে যে এখানে আমরা তো মাছ ধরি আই না, এখানে জমাই। আপনার মিজান বলছে আমার নৌকা, আপনার নৌকাও আছে, আপনার মাছও আছে ওখানে, অসুবিধা নাই। কি হয়েছিল, আপনার পায়ের মধ্যে এরকম কথা কেন? মিজান তাকায় দেখলো গামছা দিয়ে তার পা বাঁধা। তো ওরা বলতেছে আপনাকে বাঘে ধরছিল নাকি? তো মিজান বলতেছে না ভাই, বাঘ না, আরও ভয়ঙ্কর কিছু। তো তারা বলল আচ্ছা ওখানে দেও দেখে মানুষ, অনেকে দেখে, দেও জায়গায় দেও ধরছিল আপনারে। তখন মিজান বলল যে হ্যাঁ, আমি ওখানে আসতেছিলাম, দেওই হবে, এরকম মানে প্রাণী এরকম ধরছে। শেষ পর্যন্ত পুরো ঘটনা বলল তারা বলল যে হ্যাঁ ওখানে দেওয়া আছে, কারণ ওইখানে এরকম এক মাঝি যাচ্ছিল রাত্রেবেলা, সে রাত্রেবেলা মাছ ধরতো ওইখানে। তো যাওয়ার সময় রাতের বেলা নাকি ওই খালের কাছে আসার সময় ওর নাকি মাথা নিয়ে গেছে, এবং তার দূরে তারা দুই বন্ধু বেরিয়েছিল আরেক নৌকা নিয়ে। সে দূর থেকে হঠাৎ দেখছে যে তার বন্ধু ও নৌকার মধ্যে শব্দ হইল, তারপর একটু পর দেখলো তার বন্ধু ওখানে আসতেছে, মাথা নাই, শরীরটা ওখানে। এছাড়া ওই জায়গায় আরও কিছু এরকম ঘটনা ঘটছে, মানুষজন দেখছে ভয়ঙ্কর জিনিসপত্র। এই জায়গায় তো দেওয়া আছে, ওখানে যায় না, আপনি তো অনেক বাঁচা বেঁচে গেছেন। তো মিজান তারপর তাদের সাথে ওখানে রাত্রে থাকে, প্রচণ্ড ব্যথা, তাদের কাছে টুকিটাকি ওষুধ ছিল, সেগুলো তাকে খাওয়ায়। এবং তারা বলছে যে তার পায়ে তারা এই যে স্যাবলন ট্যাবলন ঢেলে দিছে। তো বলছে আপাতত তো চিকিৎসা করার কিছু নাই, আপনারে মানে ভোরে সকালবেলা আমরা পৌঁছাই দিবনে। সে যাই হোক, রাতের বেলা মিজানের অনেক জ্বর আসে, সে তাদের ওখানে থাকে, মানে তার অবস্থা খারাপ। তাদের মধ্যে একজন ব্যক্তি তার সেবা যত্ন করে রাতের বেলা। তো পরদিন ভোরবেলা তাকে নিয়ে আসে এবং তার গ্রাম যেখানে, সেখানে তারা পৌঁছায় দেয় সেই ট্রলারের মানুষরা। তো সেখানে সে বাড়ি যে তার বাসায় তখন দেখে যে পায়ের অবস্থা খুব খারাপ। তো কবিরাজ এসে তার ওষুধ দেয় এবং বলে তাকে মানে এসে নিয়ে যেতে হবে হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে যায়, মিজানের চিকিৎসা করে, কিন্তু কেউ ওই যে তার কামড়টা কিসের এটাও বলতে পারে না। তাকে চিকিৎসা দেওয়া হয়, মানে কোনো বন্যপ্রাণীর কামড়ে যেই হয় ইঞ্জেকশন এগুলো দেওয়া হয়, কিন্তু কেউ কিন্তু বুঝতে পারে না, ডাক্তারও ডিটেক্ট করতে পারে নাই যে মিজানকে কিসে কামড় দিছিল। কামড়টা ডিফারেন্ট টাইপের, মানে কামড় বোঝা যায় যে বাঘ কামড় দিলে যেরকম এসে, তবে এটা সিমিলারিটি আছে, ওরকম বাঘের সাথে সিমিলারিটি আছে কামড়ের, এটা আছে। তো এটা যে কোনো প্রাণী না, এটা তো মিজান নিজেই বুঝছে যে এটা যদি প্রাণী ওরকম হইতো, প্রাণীর তো একটা প্রকারভেদ থাকে, প্রাণী সম্বন্ধে মানুষের ধারণা থাকে। সে যা দেখছে, মিজান জানে সে কি দেখছে। এবং মিজান অনেক দিন অসুস্থ ছিল, সে খোঁড়ায় হাঁটত, অনেক দিন তার শরীর অনেকই হয়ে গেছিল, সে যেরকম একটা মাস্কিউলার মানুষ ছিল, কুস্তি খেলতো, সেগুলো তার শেষ হয়ে গেছিল। তার বাবা তাকে অনেক দিন আর এই মাছ ধরার কোনো কিছুতেই নেয় নাই। তারপর আস্তে ধীরে মিজান যখন নাকি আবার মোটামুটি একটু রিকভার করে, তখন তার বাবা তাকে মাছ ধরতে নিয়ে যায়। তো এই ছিল হচ্ছে ঘটনা, বাকেরের শেয়ার করা, বাকেরের বন্ধু নানাবাড়ির এলাকা, সেই জায়গার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রিপন আদিতমারি লালমনিহাট থেকে বলতেছি। তো আজকে আমি চেষ্টা করব আপনাকে ঘটনাটা সুন্দরভাবে বলার। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা হচ্ছে আমার এক পরিচিত আসাদ ভাই এর ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, 2010 সালের জানুয়ারি মাসে। তো এক প্রচণ্ড শীতের রাতে আমার ওই ভাই, আমার বয়সে বড় ছিলেন, তো ওনার নাম ছিল আসাদ। তো উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেন, থাকতেন হচ্ছে সে সময় স্টেশন রোডের কাছে একটা পুরন মেসে। তো আজাদ ভাই একদিন তার বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরতেছিলেন একদিন, সে সময় ঘটনাটা ঘটে। তো ঘটনার জায়গাটা ছিল রাজশাহীর নওদাপাড়া এলাকার একটু ভিতরে। তো রাত যখন প্রায় 1:30, ঠিক 1:45, এই সময় কুয়াশা এত ঘন ছিল যে সামান্য একটু সামনেও দেখা যাচ্ছিল না। তো আজাদ ভাই একটা পুরনো সাইকেলে করে ফিরতেছিলেন, গায়ে মোটা একটা জ্যাকেট আর মাথায় মাফলার জড়ানো, কিন্তু হিমেল বাথার যেন সব ভেদ করে হাড়ের ভিতর ঢুকে যাচ্ছে। তো নওদাপাড়া থেকে শহরের দিকে ফিরতে হলে একটা বিশাল বড় পুরনো কবরস্থান পার হতে হয়। এলাকাটা দিনের বেলাতেই বেশ থমথমে থাকে, আর রাতের বেলা তো কথাই নেই। রাস্তার দুই পাশে বড় বড় আম গাছগুলো কুয়াশার ভিতর দাঁড়িয়ে আছে, যেন এক একটা বিশাল দৈত্যর মতো দেখা যাচ্ছে। আজাদ ভাই সাইকেল চালাচ্ছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন কুয়াশার ভিতর দিয়ে সামনে একটা ছোট্ট টিমটিমে আলো দেখা যাচ্ছে। কাছে যেতেই তিনি দেখলেন রাস্তার একদম ধারের একটা কবরের উপর বসে একজন বৃদ্ধ লোক বসে আছে। লোকটা একটা ছোট্ট মাটির প্রদীপে জেলে বসে আছে।
আর কি যেন একটা বিড়বিড় করে পড়তেছে। এই প্রচণ্ড শীতে একজন বৃদ্ধ মানুষ কেন কবরস্থানে বসে আছে এটা ভেবে আজাদ ভাই একটু ঘাবড়ে কাড়েন, কিন্তু ভদ্রতার খাতিরে তিনি সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা, এই ঠান্ডার মধ্যে এখানে কবরের মধ্যে বসে বসে কি করেন? শরীর খারাপ করবে তো, বাসায় চলে যান। কিন্তু সেই বৃদ্ধ লোকটি কোনো কথাই বলতেছিল না। শুধু তার ধীরে ধীরে শুধু ধীর হাতে তার হাতের প্রদীপটা আজাদ ভাইয়ের দিকে ধরল, এবং প্রদীপের সেই মেলান আলোয় আজাদ ভাই দেখলেন লোকটার গায়ে কেমন যেন লোকটার শরীরটার গায়ের চামড়াগুলো কীরকম কুচকানো, এবং লোকটার চোখগুলো যেন মানুষের মতো না, একটু অস্বাভাবিক। তো আজাদ ভাই ভয় পাইলেন যে কি ব্যাপার, এরকম মানুষটা দেখতে কেন। তো তিনি চিন্তা করলেন যে আমি কি কোনো মানুষের সাথে কথা বলতেছি, নাকি এটা অন্য কিছু। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তিনি যখন এটা ভাবার পর যখন সাইকেলে চালানোর জন্য পা দিয়ে পেডেল মারার চেষ্টা করতেছেন, সাইকেল যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না। মনে হচ্ছে যে সাইকেলটা কেউ একজন শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ আজাদ ভাই অনুভব করলেন তার ঘাড়ের কাছে কেউ একজন তুষার শীতল নিঃশ্বাস ফেলতেছে। কুয়াশা ভেদ করে একটা খসখসে কণ্ঠস্বর মিশিয়ে এলো, বাবা, আমার প্রদীপটা নেভে যাচ্ছে, একটু জ্বালিয়ে দিবি? এই কথাটা শোনার পর আজাদ ভাই সামনে তাকালো, এবং তিনি যখন যেখানে সেই বুড়ো লোকটাকে বসে থাকতে দিয়ে দেখলেন যে সেখানে কেউ নেই, এবং তিনি যখন তার ঘাড়ের পিছনের দিকে তাকালেন সেখানেও দেখল কেউ নেই। তো আজাদ ভাই পিছনে ফিরে তাকালেন, কিন্তু সেই বৃদ্ধ লোকটা এখনও ওই কবরের পাশে দেখতে পেলেন না, সেই সাথে সাইকেলে বসে আছে। পরবর্তীতে তিনি দেখেন যে পিছনে ফিরে দেখেন তার সাইকেলের পিছনে বসে আছে। প্রথমে তিনি দেখলেন নাই, এবং যখন না দেখার পর আবার যেখানে তিনি সেই পেত লোকটি বসেছিল সেখানে তাকাচ্ছিলেন, এবং সেখানেও দেখতে পেলেন না। যখন তিনি তৃতীয়বারের মতো তার সাইকেলের পিছনে তাকান, তখন দেখেন যে সেখানে সেই লোকটা বসে আছে, এবং এটা দেখে সে 10 হাত ধরে সাইকেল চালিয়ে সে সামনে চলে আসে, এবং দেখে যে সেই মৃত লোকটি গা থেকে কীরকম একটা অদ্ভুত গন্ধ আসতেছে। তো এরপরে ঠিক সেই মুহূর্তে কবরস্থানের ভিতরে মসজিদের খাদেম জয়নাল চাচা ফজরের নামাজের প্রস্তুতি নিয়ে বড় একটা টর্চ লাইট জ্বালিয়ে কবরস্থানের পাশে দিয়ে আসতেছিলেন। টর্চের সেই জোরালো আলো আসাদ ভাইয়ের উপর পড়তেই এক মুহূর্তের মধ্যে সেই ভারী ওজনটা যেন নেমে গেল, এবং এতক্ষণ যে তার সাইকেল প্লাস তার শরীরে কীরকম একটা ভারী ভারী মনে হচ্ছিল সেটা নেমে গেল, এবং সেই বৃদ্ধ লোকটা যেন সাইকেল থেকে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আসাদ ভাই তারপর সাইকেল সহ রাস্তার উপর যেন একবার আছাড় দিয়ে পড়লেন, অজানা একটা কারণে। তো সেই সময় সেই জয়নাল চাচা দৌড়ে এলেন এবং আসাদ ভাইকে তুলে ধরে মুখে পানি দিলেন, এবং আসাদ ভাই কাঁপতে কাঁপতে সব খুলে বললেন জয়নাল চাচা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এই শীতের রাতে এই গোরস্থানে একজন পুরনো তান্ত্রিকের কবর আছে, যে জীবনদশায় অন্ধকার সাধনা করত। প্রতি বছর এই শীতের ঘন আশায় সে পথিককে, যে কোনো মানুষকে বিভ্রান্ত করে। তুমি আজকে একা ছিলে, তাই যা হয়তোবা এই কারণে তোমার সাথে আজকে ছলনা করছে। তো জয়নাল চাচা আজাদ ভাইকে সাথে করে নিয়ে গেলেন এবং ফজরের আজান পর্যন্ত তাকে মসজিদের বারান্দায় বসিয়ে রাখলেন। তিনি আসাদ ভাইকে এক বাটি গরম চা দিলেন এবং অভয় দিলেন যে আজানের পর এই অপশক্তিগুলো আর থাকবে না। তো সত্যি সত্যি আজান শেষ হওয়ার পর সেই অপশক্তিটি আর অনুভব হলো না। তো সকালে জয়নাল চাচা আসাদ ভাইকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি বললেন, শীতের কুয়াশা শুধু প্রাকৃতিক নয় বাবা, মাঝে মাঝে এটা অশরীরে চলাচলের রাস্তা হয়ে দাঁড়ায়। মনে সাহস রেখো, আর একাকী নির্জন পথে কখনোই যদি যাও, তখন তুমি অবশ্যই দোয়া কালাম পড়তে যাবা। তো এরপর আসাদ ভাই সেই রাত থেকে কোনো দিন রাজশাহী সেই গোরস্থানের দিকে পথ দিয়ে চলেইনি, তিনি ওই গ্রামেই আর আসলে কখনো যান নাই। তো এই ছিল আসাদ ভাইয়ের ঘটনা। তিনি আজ পর্যন্ত যতগুলো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিল, তার থেকে এই ঘটনায় সবথেকে তিনি অবাক হয়েছেন, কারণ এখানে কিভাবে সম্ভব একটা অবয়ব এই ধরনের ঘটনা বা কিভাবে করতে পারে। তো তিনি পরবর্তীতে জানতে পারেন যে আসলে এগুলা অনেক জিন আছে যেগুলো কবরস্থানে থাকে, তো তারা আসলে মানুষকে এভাবে পথভ্রষ্ট করে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনার কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। যদি ঘটনার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালোর দলেই আছেন এবং সবসময় ভালো থাকেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আমার নাম অতুল হাবিব, আমার বাসা বগুড়া জেলার ফুলবাড়ি নামক একটি গ্রামে। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার ছোট ভাইয়ের নাম নীরব, এবং ও এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং পড়ছে।
তো ঘটনাটা 2017 সালের। আমার ছোট ভাই আমাকে এই গল্পটাও শেয়ার করেছে এবং এই ঘটনাটার ব্যাখ্যাও আজ পর্যন্ত পাই নাই। আমাদের গ্রামটা একদম মূল শহরের সঙ্গে লাগানো, একদম যে অজপাড়াগা তা না, মেইন রোডের সঙ্গেই আমাদের বাসা। আমার বাসার পাশেই আমার ছোট ভাইয়ের বাসা এবং শহরের মধ্যেই পড়ে। সবসময় লাইট জ্বালানো, জাঁকজমকপূর্ণ, খুব সুন্দর পরিবেশ। শহর এবং গ্রামের মাঝামাঝি আপনি বলতে পারেন এই যে বিষয়টা। যাই হোক, সময়টা 2017 সাল। তখন আমার ছোট ভাই ক্লাস 10-এ, অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা চলবে। আমার পাড়াতে আমার আরেকটা ছোট ভাই, ওর নাম অন্তর। ওরা দুজন ক্লাসমেট ছিল, একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো। তো ঘটনাটা হলো, আমার ছোট ভাই আমাকে এভাবে বলেছে, এটা ছিল ওদের যখন টেস্ট পরীক্ষা চলছিল। তো টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, তো একদিন আমার ছোট ভাই তার বাসায় রীতিমতো শুয়ে আছে। হঠাৎ করে আমার যে ছোট ভাই অন্তর, ওর বাসা আমার বাসার পাশেই, অন্তর নীরবের বাসায় এসে দরজা এখানে ডাকছে, নীরব, এই নীরব, পড়তে যাবি না? অনেক সময় তো হয়ে গেল, চল পড়তে যাব। ওরা আবার একটা জায়গার একটা কোচিংয়ে প্রাইভেট পড়তো। তো এইভাবে একদম পুরোপুরিভাবে ওকে ডাকতেছে। তখন আমার ভাই বলল, এই অন্তর, এসে বস, আমি রেডি হই। কোনো উত্তর আসে না, শুধু বাস ডেকেই যাচ্ছে, নীরব, এই নীরব, তাড়াতাড়ি উঠ, যাবি না, দেরি হয়ে যাচ্ছে তো। তো আমার ভাই ভেবেছিল যে হয়তো ডাকছে, ভোর হয়ে গিয়েছে, ওদের আবার কোচিং ছিল 6:30টায়। তো তখন আমার ভাই অত কিছু না ভেবেই রেডি হয়েছে। রেডি হওয়ার পর বের হয়েছে। বের হওয়ার পরে ওই দেখল অন্তর দাঁড়িয়ে আছে। তো অন্তর যখন নীরবকে দেখল যে বের হয়েছে, তখন অন্তর তার পিঠটা ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে আসলো। তো আমার ভাই এভাবে বলছে যে একটা মানুষ যদি দৌড় দিয়েও রাস্তাতে আসে, তারপরে তো তার একটা মিনিমাম সময় লাগবে। আমার ভাই যখন ওই গেটে আসলো, ওই তখন অলরেডি আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানটার কাছে গিয়েছে, নীরব আমার দোকানদার কাছে গিয়েছে, তখন অন্তর অলরেডি ডাস্টবিনের ওখানে। তো ও বলতেছে যে, কি রে, তুই এত দ্রুত দৌড়াচ্ছিস কেন, এত দ্রুত দ্রুত যাচ্ছিস কেন, আমার জন্য একটু অপেক্ষা করবি না? তো তখন আমার ভাই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ততক্ষণে অন্তর আবার ওই মাথায়, আমাদের হচ্ছে ডাস্টবিন থেকে আরও দূরে একটা দোকান আছে, যেটা যদি আপনি দৌড়ায়ও যান তাও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু অন্তর এখানে প্রায় অ্যাবাউট 3 সেকেন্ডের ভিতরে ওই দোকানে পৌঁছে গিয়েছে। তো যখন মসজিদটা পেরোয় অন্তর ওই দোকানের মাথায়, তখন আমার ছোট ভাই চিন্তা করল, কি ব্যাপার, ওই এত দ্রুত ওখানে যাচ্ছে, মানে আচ্ছা এখন যদি ভোর হয় তাহলে তো একটু দিনের আলো বের হওয়ার কথা, কিন্তু এখন এরকম গভীর রাত কেন? তখন আমার ভাই একটু যখন সেন্সে ফিরল, হঠাৎ করে সে তার ঘড়িতে দেখল। সে তার ঘড়িতে দেখার পর তার মাথা ঘুরে গেল। সময় তখন রাত 1:55। ওইটা দেখে আমার ছোট ভাইয়ের একদম দিকবিদিক হারিয়ে ফেলল। সে কোনো রকম করে নিজের সেন্সটা ফিরায়া, কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে সে বাসার ভিতরে ঢুকল এবং বাসার দরজা লক করে দিয়ে নিজের ঘরে ভিতরে নিজেকে লক করে দিল এবং ভাবতে লাগলো এই মুহূর্তে তার সঙ্গে কি হয়েছে। সে তো স্পষ্ট অন্তরের আওয়াজ শুনেছে এবং অন্তরকে দেখেও সে কেটে দাঁড়িয়েছিল। এবং আরেকটি বিষয়, যে ও এত দ্রুত দ্রুত কিভাবে যাচ্ছিল। আমি যদি দৌড়ায়ও যাই, তাও তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5 মিনিট মিনিমাম সময় লাগবে। সেখানে ওই 30 সেকেন্ডের ভিতরে কিভাবে ওখানে গেল, ওরকমই হবে সময়টা। তারপরে অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে আমার ভাই কোনো রকম করে নিজেকে সামলিয়ে ড্রেস চেঞ্জ করে সে তার মাথাটা বিছানায় রাখল। অল অফ এ সাডেন আমার ছোট ভাই কবুতর পালত। ঘর সব দিক থেকে বন্ধ, কোনো দিক থেকে কিছু আসার সম্ভাবনা নেই এবং কিছু ছিল না ঘরের ভিতরে। সাডেনলি আমার ভাই একদম স্পষ্টভাবে ফিল করতে পারল যে 2-3টা কবুতর ভর ভর করলে যেরকম হচ্ছে তাদের পাখা, এই উড়ার সময় যেরকম শব্দ হয়, ঠিক ওই রকম করে 2-3টা কবুতর তার ঘর থেকে যেন এক মুহূর্তের মধ্যে বের হয়ে গেল, ঠিক ওই রকম শব্দ। এবং কবুতরের উড়ার সময় যে বাতাসটা হয়, সে বাতাসটাও আমার ভাইয়ের গায়ে লেগেছে। এবং ওইটা দেখে সে আরও হতবাক যে কি ব্যাপার, কবুতর তো এখানে আসার কোনোভাবেই সম্ভব না, এটা কিভাবে কি হলো, আমার সঙ্গে কি হচ্ছে এসব। পরের দিন সে অন্তরকে জিজ্ঞাসা করল যে, কিরে, তুই অত রাতে কি আমাকে ডেকেছিলি? তো অন্তর বলল, পাগল হইছিস, তুই জানিস না আমাদের কোচিং কয়টার সময়? আমি কেন তোকে 2টার সময় ডাকতে যাব? ওই সময় তো আমি গভীর ঘুম। তা আমার ভাই তারপর থেকে খুবই সাবধান এবং খুবই নিজেকে সামলিয়ে রাখা শুরু করল, কারণ এরকম ঘটনা কখনো তার সঙ্গে ঘটে নাই। ফার্স্ট টাইম এরকম ঘটনা তার সঙ্গে ঘটেছে। পরবর্তীতে আমার ভাইয়ের বাসা মোকামতলা, ওই আমার এখানে পড়াশোনা করার জন্য থাকে। তো তার পরের দিন সে ভাবল যে না, এরকম হবে না, আমার বাসা থেকে আমি একটু ঘুরে আসি। তারপর সে তার গ্রামের বাসায় গেল। তার গ্রামের বাসায় আবার ওর ঘরের কাজ চলছিল। তো ঘরের কাজ প্রায় শেষ। সে বলল যে আজকে আমি আমার এই ঘরটাই থাকব। বাবা বলল, ঠিক আছে বাবা, থাকো। তো ওই যখন হচ্ছে মাথাটা একটু বিছানায় দিয়েছে, ঠিক সেম টাইম 1:55 কি 2টা হবে, ও এভাবে বলল যে বাথরুম থেকে কে জানি তাকে ডাকছে, যে নীরব, একটু বাথরুমে আসো তো, নীরব, একটু বাথরুমে আসো তো। ঠিক এই রকম 3 বার করে ডাকে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে
কোনো না কোনোভাবে ওই জিনিসটাকে এড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন ওকে ডাকা হয়েছে বাথরুম থেকে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। এভাবেই সে ডাকগুলো শুনে। পরবর্তীতে এই বিষয়টা সে তার বাবা মার সঙ্গে শেয়ার করে, এবং তার বাবা মা জিনিসটাতে রেসপন্স করে, যেহেতু একমাত্র ছেলে, রিস্ক না নেয় ভালো। তো সে তার বাসাতে মিলাদ করিয়ে নেয় এবং ওখানে দোয়া খায়ের করায় নেয়। তারপর থেকে এ পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসেনার্সদের জন্য শেয়ার করে দেবেন, এবং আমারও অনেক ভালো লাগবে ফিউচারে আরও এরকম ঘটনা আমি যদি পাই আপনার উদ্দেশ্যে পাঠাবো। ঠিক আছে, ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলি, আমি যাত্রাবাড়ি জামা থেকে বলছি। আমি আপনার ভূত এফএমের খুব বড় একজন ফ্যান। এনিওয়ে, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোনের আরেক ফ্রেন্ড আছে, ভাই ছেলে ফ্রেন্ড, ওর সাথে ঘটা। আমি আবার শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। আমি ওনার ভয়েসই বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। যাই হোক, একদিন রাত্রে 11টার দিকে আমি পড়ছিলাম, তখন আম্মু আর আমার ছোট ভাই কেউই বাসায় ছিল না, ওরা ছিল আমার পুপিদের বাসায় চলে গেছিল। তা আমি পড়তেছি, তখন বাজবে মেবি 10:30 এরকম টাইপের। তো আমি এখন হঠাৎ করে আমার দরজায় কলিং বেলের আওয়াজ শুনে বললাম, এত রাত্রে কে আসলো বাসায়? তখন আমি গেটটা খুলে দেখি আমার এক ফ্রেন্ড আকাশ। তা আমি আকাশকে দেখে অবাক হয়ে গেলাম যে, আকাশ এত রাত্রে তুই? পরে বলতেছে, বাইরে দাঁড় করা রাখবি নাকি ভিতরে আসতে বলবে? আমি হ্যাঁ শিওর আয়। দেন ও ঘরে আসলো, আসার পর বলতেছে, না ঘরে বসবো না, চল ছাদে যাই। আমি বলতেছি, ছাদে? আরে তুই তো 8টার দিক দিয়েও যদি বাসা থেকে বের হস তুই ভয়ে কাঁপিস, তুই এত রাতে ছাদেতে যাচ্ছিস কেন? পরে বলতেছে যে, চল না আজকে যাই। পরে আমি বললাম যে, ঠিক আছে তাহলে চল। তা আমি আর আকাশ মিলে ছাদে চলে যাই। আকাশ বলতেছে যে, আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? ওর কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ ও একটু অন্য টাইপের, একটু ভীত টাইপের, একটু ছটপট টাইপের, বাট ওদিন খুব অন্যরকম টাইপের ছিল। আমি বলতেছি, কি হয়েছে, বাসায় কোনো প্রবলেম? এত রাতে তুই এখানে চলে আসলি? আমার বাসা থেকে ওর বাসা কমপক্ষে 2 কিলোমিটার দূর হবে। ও বলতেছে যে, না আজকে সারাদিন না বাসায় ছিলাম। বললাম, সারাদিন বাইরে ছিলি? বলে আর কখনো বাড়িতে যাব না, এই বাইরেই থাকবো। তখন আমি বললাম যে, কি ফাজলামো করছিস আকাশ, বাদ দে, কি হইছে বল, আন্টি বকা দিছে, চল তোকে বাসায় দিয়ে আসি। বলতেছে, আমি যাব, তবে এক শর্তে। বলে, কি? কয়, তুই আমার বাসায় যাবি, কিন্তু আমি যাব না। তুই গিয়ে আমার মাকে বলে আসবি যে আমি খুব ভালো আছি। বলতেছে, তুই কেন যাবি না, রাগ করেছিস নিশ্চয়ই? বলতেছে, ঠিক আছে তাহলে চল। তা আমি ওর বাসায় যাই। যাওয়ার পর ও আমাকে আমার বাসা থেকে ও রাস্তার ওপারে যেতে হয়, ওর বাসাটা ওপারে। তা আমি রাস্তার ওপাশে দাঁড়ায় ছিল, আমাকে বলল, তুই বাসায় যা, গিয়ে বলবি যে আকাশ ভালো আছে, কান্নাকাটি করতে না। আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢুকার পর দেখলাম যে বাসায় অনেক লোকজন দেখে আমি খুবই হতবাক হয়ে গেলাম যে আমি কান্নাকাটি কেন করছি। তখন দেখছি যে আকাশের মা খুব কান্নাকাটি করতেছে। পরে আমি আকাশের মা কান্নাকাটি করতেছে, পরে আমি বললাম, আন্টি কি হয়েছে? তখনই আকাশের মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলো। পরে আমি হঠাৎ করে দেখলাম কি যে বাসায় পুলিশ আছে অনেক। তো এখন কি বলবো রাসেল ভাই, আমি যখন শুনছি তখন আমারই গুজবাম হচ্ছিল, এখন বলতে গিয়ে আমার খুব গুজবাম হচ্ছে। তখন ও নাকি দেখে যে ওর ফ্রেন্ডের রুম থেকে একটা একটা লাশ বের করছে। তখন সবাই বলতেছে, কার লাশ এটা, কে? তখন বলতেছে, আকাশ আজকে বিকেলবেলা সুইসাইড করছে। তখন তো শুনে অবাক যে কি বলে, আকাশ তো আমার সাথেই ছিল। ও বলে কি সবার সাথে ছিল, ও বলে আর কিছু বলতে পারে নাই। তারপর ও গাড়িতে যখন অ্যাম্বুলেন্সে উঠাবে, তখন ও বলতেছে, আমি শেষবারের মতো একবার আকাশের মুখটা দেখতে পারি। তখন ও আকাশের মুখটা দেখে। পরে দেখার পরে ও খুবই কষ্ট পায়। তো ওর কষ্ট দেখে আমি যখন শুনছি ও খুব কান্না করে দিচ্ছিল আর কি বলার পর। তো পরে ও দূর থেকে আকাশে বলতেছে, মাকে বলিস আমি খুব ভালো আছি। তো রাসুল ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আমার যত জানা মতে যে মানুষ যখন মরে যায় বা যখন সুইসাইড করে তারা কি দুনিয়াতে থাকে, এটা প্রশ্নটা আমি আসলে বুঝতেই পারি না। অথবা আমার জানা মতো হচ্ছে মানুষ যখন মারা যায় তখন তারা চলে যায়, যেখানেই যাক, যার যেখানে যাওয়ার সেখানে চলে যায়। আর পৃথিবীতে মানুষের আত্মা বলে কিছু আছে কিনা আমার জানা নাই। বাট এই ঘটনাটা শোনার পর তখন থেকে আমার আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। থ্যাংক ইউ রাসেল ভাই, যদি ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি।
চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যশোর থেকে আলিফ। তো রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে। তো সঙ্গত কারণেই আমি আমার ফ্রেন্ডের আব্বুর নাম বা ফ্রেন্ডের নামটি আসলে উল্লেখ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে মালয়েশিয়াতে। তো আমার ওই ফ্রেন্ডের আব্বু, উনি মালয়েশিয়াতে একটি কোম্পানিতে জব করতেন। তো কোনো এক কারণে ওই কোম্পানির যে ম্যানেজার ছিলেন তার সাথে ওই আঙ্কেলের হচ্ছে একটু ঝামেলা হয়। তো এক পর্যায়ে ওই ম্যানেজার তিনি স্থানীয় কিছু মাস্তান টাইপের তাদেরকে আসলে ভাড়া করেন যে আমার ওই ফ্রেন্ডের আব্বুকে মারার জন্য। তো কোনো এক সন্ধ্যাবেলার দিকে তিনি যখন কাজ শেষ করে ফিরছিলেন, তো তখন আসলে ওই মাস্তানরা ওই আঙ্কেলকে ধাওয়া করে। তো তিনি আসলে ছুটতে ছুটতে ওখানকার স্থানীয় এক গ্রেভিয়ার্ডে তিনি আশ্রয় নেন। তো ওখানকার আশ্রয় নেওয়ার পরে ওই মাস্তানরা তারপরও খোঁজাখুঁজি করতেছিল অনেক সময়। তো তিনি আসলে ওখান থেকে বের হতে পারছিলেন না। তো এভাবে তিনি অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান এবং ওখানে সারা রাতই তিনি সেখানে অবস্থান করেন। তো সকালবেলার দিকে তিনি বাসায় ফেরেন। তো বাসায় যখন ফিরেন তখন ওনার গায়ে অনেক জ্বর ছিল। তো উনি তেমন কিছু আসলে ভাবেননি, তো নর্মালভাবে নিয়েছিলেন। তো এরপর 1-2 দিন পর থেকেই তিনি উল্টাপাল্টা বকা শুরু করেন, মানে অ্যাবনর্মাল টাইপের কথাবার্তা বলেন। তো বলার পরে তিনি হচ্ছে এটাকে আসলে ওনারা যারা ওদের পাশে ছিল, তো তারা আসলে খুব বেশি সিরিয়াসলি নিছিল না। তো পরতে দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওই যে আঙ্কেল, আমার ফ্রেন্ডের আব্বু, উনি আসলে নিখোঁজ হন। তো পুরাই অদৃশ্য, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো মোটামুটি ওখানে সবাই কর্মব্যস্ত, কেউ তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তো যাই হোক, মোটামুটি সবাই খুঁজতেছিল, কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেশে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে বিষয়টি জানানো হয়। তো জানানোর পরে তারা অনেক দেরিতে জানানো হয়, জানানোর পরে ওনারা খুব টেনশনে ছিল। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার ফ্রেন্ডের আব্বুকে পাওয়া যাচ্ছিল না। তো এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, প্রায় বছর 2-1 মতো এভাবে কেটে যায়। তো আমার এই ফ্রেন্ডের আরেক রিলেটিভ ছিল যিনি মালয়েশিয়াতেই থাকতেন। তো তার মাধ্যমে একটু যোগাযোগ করা হয় যে একটু ভালোভাবে খুঁজে দেখতে যে পাওয়া যায় কিনা কোথাও। তো তিনি একটু বড় ভূমিকা নেন, তিনিও অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন এবং করতে করতে এক পর্যায়ে মালয়েশিয়ার কোনো এক জায়গায় উনি ওই আঙ্কেলকে পান। তো প্রায় পাগলরত অবস্থায় পান। প্রায় তিনি ওখানে উল্টাপাল্টা বকছিলেন এবং অ্যাবনর্মাল, অস্বাভাবিক সব রকম কথা বলতেছিলেন। তো যখন উনি পান তখনই তার কাছে জিজ্ঞাসা করেন পুরো ঘটনা কি। তো তখন আসলে ওই ঘটনাগুলো আসলে তিনি বলেন যে তার অফিসের ম্যানেজার যে মাস্তানগুলো পাঠিয়েছিল তার জন্য মারার জন্য, এগুলো তিনি আসলে উল্লেখ করেন। কিন্তু অদৃশ্য হওয়ার ওই কাহিনীগুলো, তিনি স্টোরিগুলো আসলে মনে করতে পারছিলেন না। তো এগুলো শুনে ফ্যামিলির কাছে, আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে দেশের থেকে ফোন করেন তিনি। ফোন করে বলেন যে এমন ঘটনা হয়েছে। তো উনি সেখান থেকে ওই আঙ্কেলকে বাসায় নিয়ে আসেন এবং কিছু ট্রিটমেন্ট করান। তো তারপর আসলে তিনি সুস্থ হচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি প্রতিদিন এমন উল্টাপাল্টা পাগল প্রলাপ বকতেন। যেমন ধরেন, তিনি এক বুড়ির কথা বলতেন যে ওই বুড়ি আমাকে নিয়ে যাবে বা এই টাইপের, বা তোমরা কিছু করতে আসো না, ও আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, এমন ধরনের প্যারানর্মাল কথাগুলো তিনি বলতেন এবং তার মুখের এক্সপ্রেশন ছিল অনেক ভয়ানক, যা দেখে আসলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু ভরকে যেত। তো যাই হোক, এগুলো যখন তার ফ্যামিলির কাছে শেয়ার করা হয়, আমার ফ্রেন্ডের ফ্যামিলি দেশের থেকে তারা অনেক চেষ্টা করছিলেন তার আব্বুকে আনার জন্য। তো এরই মধ্যে ওই আমার ফ্রেন্ডের আম্মু, উনি আমাদের দেশের স্থানীয় এক কবিরাজের কাছে যান। তিনি গিয়ে বলেন যে এমন এমন বিষয় হয়েছে। তো তারপরে কবিরাজ বলেন যে আপনার স্বামীকে জিনে ধরছে বা এরকম জিন ভর করছে। তো কাজ না শেষ হওয়া পর্যন্ত ওই আপনার স্বামীকে তারা ছাড়বে না, এবং এটি অনেক শক্তির খুব শক্তিধর জিন ছিল। তো এই জন্য আসলে এটা খুব সহজে ছাড়ানো যাবে না এরূপ। তবে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। আর শফিক মুন্নাকে বেশ আজগুবি কথা বলছিল। কিন্তু মুন্না শফিকের কোনো কথা কানে না নিয়ে পরিবেশটাকে উপভোগ করছিল। জ্যোৎস্না রাত ছিল, গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আসছে তাদের গায়ে। কিন্তু কিছুক্ষণ পর মুন্না লক্ষ্য করে শফিক আজগুবি কথা বলেই চলছে। শফিক মুন্নাকে বলে, ওই যে জঙ্গলটা দেখছিস না, ওইখানে আমি মাঝে মধ্যে যাই, দুপুরবেলা রাত্রিবেলা। একটা বুড়ি আমাকে ডেকে নিয়ে যায়। ওই জঙ্গলে একটা বুড়ির ঘর আছে। বুড়ির বাড়িতে গেলে বুড়ি আমাকে খুব সুন্দর সুন্দর খাবার খাইতে দেয়। এত স্বাদ সেই খাবারগুলার। চল যাই, তোকেও খাওয়াবো আজকে। জানিস, ওই বুড়ির বাড়িতে একটা দোলনা আছে। দোলনাটায় না, গলায় দড়ি দিয়ে দোল খাইতে হয়। যাবি? চল, তোকে নিয়ে যাই। মুন্না ভাবে হয়তো শফিক সাহেব তার সঙ্গে মজা করছে। কিন্তু এক পর্যায়ে শফিক মুন্নাকে জোর করে, চল, যাইতে হবে তোকে, তোকে আজকে আমি নিয়ে যাব। আমি প্রত্যেক দিন যাই। তুই আমার বন্ধু না? চল, তুই আমার বন্ধু, তুই আমার সঙ্গে আজকের বাড়িতে যাবি। মুন্না তখন ভয় পেতে লাগে। তাকে বলে, চল শফিক মাই, বাড়ি যাই।
আমি আর এদিকে থাকব না, মা বকবে, বাড়িতে গেলে অনেক রাত হয়ে গেছে। মুন্না জোর করে শফিককে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। পথে যেতে যেতে শফিক আবারও আজব আজব সব কথা বলতে থাকে, আর তাদের হাঁটার এক পর্যায়ে শফিকের বাড়িও চলে আসে। মুন্না তাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে মুন্না স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে মুন্না শুনতে পায় সেদিন রাত থেকে শফিককে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উধাও, কেউ তার কোনো খোঁজই দিতে পারছে না। বিকেলের দিকে খোঁজ আসে, শফিকের মরদেহ পাওয়া গেছে সেই জঙ্গলের আম গাছের একটা ডালে ঝুলন্ত অবস্থায়, মানে সে ফাঁসি নিয়েছে। এই খবরটা পাওয়ার পরে মুন্না কিছুতেই মিলাতে পারছিল না যে কিভাবে সম্ভব। আমি তাকে কালকে রাত্রে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম, আর সে বাড়িতে না গিয়ে আবার সেখানে গিয়ে ফাঁসি দিল। মানে ব্যাপারগুলা সে কিছুতেই মিলাতেই পারছিল না। সে ভাবে কাল রাতে ওর সাথে সেই গাছের কাছে গেলেই হয়তো শফিক বেঁচে যেত। সে নিজেকেই বিভিন্নভাবে নিজের সান্ত্বনা দিচ্ছিল, আর বেশ ভয়ও পাচ্ছিল যে তার সঙ্গে কি ঘটল আর শফিকের সঙ্গে বা কি ঘটল। সেখান থেকে শফিকের লাশ নামিয়ে বিভিন্ন পুলিশি ঝামেলাগুলো মিটিয়ে তার জানাজা দিয়ে কবরস্থ করা হয়। এই ছিল মুন্নার পাঠানো ঘটনা। ঘটনাটি ভয় কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান, তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারব যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা, আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।